एक्सेप्ट द गार्डन प्रभु जी प्लीज। जय हाँ श्याम प्रभु जी की जय, श्री प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय। So, हाँ dear devotees, all of you know that প্রভু জি হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা জানেন প্রভু আমাদের যে বিশাখাপট্টনম আছে সেখানে প্রভু হচ্ছেন প্রেসিডেন্ট, সেবা দিচ্ছেন। এবং আপনারা জানেন যে উনি হচ্ছেন আহ আমাদের নিতাই সেবিনী মাতাজি, ওনার হাজবেন্ড পতিদেব। তো আমরা অত্যন্ত সৌভাগ্যবান, প্রভু অনেক ব্যস্ত ছিলেন, তারপরেও প্রভু কৃপা করে এখানে এসেছেন এবং আমাদেরকে এইভাবে সময় দিচ্ছেন। মাতাজিও আসবেন একটু পরে। সো আমরা আপনাদের সবাইকে আহ্বান জানাবো, অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত হন এবং সবাইকে, অন্য যারা আছে সবাইকে আপনারা কৃপা করে যুক্ত করুন। এবং আমরা চাই যে আমরা প্রভুর কাছ থেকে এবং মাতাজির কাছ থেকে, এবং শর্টলি গুরু মহারাজও আসবেন আমাদের এখানে যে কোনো সময়, গুরু মহারাজ আসতে পারেন। তো আমরা যাতে ওনাদের কাছ থেকে, ওনাদের শ্রীমুখ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করে, গুরু মহিমা শ্রবণ করে আমাদের চিত্তকে আমরা শুদ্ধ করতে পারি। সো আমরা অত্যন্ত কৃতজ্ঞ প্রভুর কাছে। আবারও বলছি, অনেক ব্যস্ত ছিলেন, অনেক একটা চাপের মধ্যে থাকার পরেও ওনারা যে কৃপা করে এগ্রি হয়েছেন গুরু মহারাজের কথা বলতে, এই জন্য ইসকন সিলেট তথা ইসকন সিলেটের সমস্ত ভক্তবৃন্দ আমরা কৃতজ্ঞ। প্রভু, ইয়েস প্রভুজি, প্লিজ ইউ ক্যান স্টার্ট প্রভুজি। हाँ। नमो विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमती जय पताका स्वामी नित्य नामिनी। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिनी गौर कथा धमदारिणी। नमो विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमती भक्ति वेदांत स्वामी निति नामिनी। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणी। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुवैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। আমি সাধারণত এখানে আজ 28-29 বছর ইংলিশে ক্লাস দিই, বাংলা ক্লাস খুব কম, হিন্দিও কম। তো আমার খুব খুশি হয় বাংলা ক্লাস দিতে। আর আমরা আহ, গত সেপ্টেম্বরে ভেবেছিলাম আসবো, কিন্তু অবস্থা খারাপ। এবারে ভাবছি, আর জানি না বাংলাদেশে আসতে পারি কিনা। তো আহ, আহ, আজ হঠাৎ পরশু হঠাৎ একজন আমাদের বাংলাদেশের গুরুজন, খুব কম বয়স, খুব দুঃখের বিষয় যে মারা যায়, রোড অ্যাক্সিডেন্ট। তো আমাদের প্রভু বারবার রিকোয়েস্ট করার পরে ভক্তি দ্বিতীয় মহারাজ উনিও বলেন যে প্রভু একটু বলবেন। তো এটা আমার একটা সৌভাগ্য, আহ, গুরু মহারাজের কথা, বৈষ্ণবের কথা শোনানো। আহ, শাস্ত্র বলছে যে সাধু গুরু বৈষ্ণব, হরিগুরু বৈষ্ণব, ভাগবত গীতা, এই হচ্ছে আমাদের আশ্রয়। তো একজন প্রভু আমাদেরকে বললো যে প্রভু আপনি কিভাবে ইস্কনে এসেছেন ওটা একটু বলুন। তো আমার সৌভাগ্য যে আমি ছোটবেলা থেকে গৌরী মাছের সাথে যুক্ত। শোনা যাচ্ছে? আমি বল প্রভু, পারফেক্ট প্রভু, পারফেক্ট সাউন্ড। কোনো অসুবিধা? না প্রভু, না প্রভু। সাউন্ড সিস্টেম ঠিক আছে? হ্যাঁ প্রভু, ঠিক আছে প্রভু। আর কেউ যেন ওই ভিউয়ারদেরকে, যারা ভিউ করতে চায় তাদেরকে যেন ক্লিক করে ওয়েলকাম করে, না প্রভু, কারণ ঠিক আছে। বাইরে অনেকেই অনেকেই অ্যাডমিন হ্যাজ টু বি অ্যাক্টিভ। এটা আমি করতেছি আচ্ছা, প্রভু, অসুবিধা নেই।
ওকে ওকে। তো আমার সৌভাগ্য যে আমি আমার নিজের কাকা আমার গৌরী মঠের সন্ন্যাসী ছিলেন মাধব মহারাজ মঠে। তো সেই সূত্রে আমি আসতাম আহ, মায়াপুরে ছোটবেলা থেকে। তো আমি প্রথম থেকেই ইস্কনকে দেখলাম যখন শিল প্রপাত শুরু করেন, শুধুমাত্র টেন্ট এবং মাত্র 40-50 ষাট জন সেখানে ভক্ত। আর ইস্কনের কিছু ছিল না তখন, সেই জাস্ট জমি কিনছে। কিন্তু সব থেকে বড় জিনিস, প্রথম থেকেই এরকম করে নেই মায়াপুরে যে জয়প্রতাকা স্বামীকে জানে না। প্রথম দিন থেকেই জমি কেনার আগের থেকেও সবাই আহ গুরু মহারাজকে জানতো, যে সবাই জানতো যে জয়প্রতাকা মহারাজ আহ, 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 কলকাতায় থাকেন আর মায়াপুরে চেষ্টা করছেন জমি কেনার জন্য। সেটা আমি বলছি 70-71-এর কথা। 71-এর মধ্যে শেষের দিক একটু জমি কেনে, 70 বা 70s, 71 সব। যাই হোক, আহ, আহ, ইস্কন কি কেউ জানতো না। ইস্কনের নাম খুব খারাপ ছিল। ইস্কন তখন কলকাতায় নিউজ পেপারে বলতো যে ব্রিটিশরা এসে পলাশিতে, পলাশি আহ, মায়াপুর থেকে মাত্র 16 কিলোমিটার দূর পলাশি। বলছে ব্রিটিশ এসে পলাশিতে আর পুরো ভারতকে ক্যাপচার করেছে। আর আমেরিকানরা এসেছে আহ, ভক্ত সেজে মায়াপুরে, ওরা পুরো ভারতকে ক্যাপচার করতে চায়। আবার এছাড়া অনেক কিছু বলতো যে আহ, আহ, যে এরা বিজনেস করে আর এরা ছোট ছোট বাচ্চাদের কিডনি, লিভার, লাংস কেটে বিক্রি করে। তো সেই অবস্থাতে কেউ ইসকনের ক্যাম্পাসে খুব কমই লোক আসতো, কেউ আসতো না। নাম এছাড়াও আরো নাম অনেক কিছু এছাড়া একটা মুভি বেরিয়েছিল, তবু নাম খারাপ। তো সেই জন্য যদিও আমি মায়াপুরে আসতাম, শুধু ইসকন ক্যাম্পাসে আসতে ভয় পেতাম, ছোট বাচ্চা ছেলে। তো ভাগ্যক্রমে আমার একজন কাকার ছেলে, তা আমার থেকে 2-3 বছর বয়সে বড়, সে 76-এ জয়েন করে। তারপর আরেকজন আমার জেঠার ছেলে 78-এ জয়েন করে। এর মাঝখানে 77-এ একজন ইস্কনের সন্ন্যাসী আমাদের বাড়িতে এসেছিলেন, ভক্তি আনন্দ স্বরূপ মহারাজ। উনি এখনো বেঁচে আছেন, বেঁচে আছেন। উনার বয়স হচ্ছে প্রায় 80-80 কাছাকাছি। উনি এখন আমস্টারডামে থাকেন, এখনো পরিচয় আছে। উনি খুব স্নেহ করতেন যখন আমি স্কুলে পড়তাম শেষের দিকে, 10th ক্লাসে বা কলেজে যখন গেলাম, তখনও উনি আমাকে ডাকতেন। বা মাঝে মাঝে 1 সপ্তাহ 10 দিন করে ওনার ট্রাভেলিং সংকীর্তন বাসে আমি থাকতাম। তো খুব ভালোবাসা দিতেন। তা সেই সূত্রে গুরুমার সাথে একটু পরিচয় ছিল। তো সেই সময় কিন্তু মায়াপুরে আহ, আহ, প্রকৃতপক্ষে পাওয়ার হচ্ছে ভবানন্দ মহারাজের কাছে। আমাদের গুরু মহারাজ জয়প্রকাশ স্বামী মহারাজ, উনি বাইরে শুধুমাত্র প্রচারই করতেন। গ্রন্থ বিতরণ পাঠ টিম ছিল, উনি ওতেই থাকতেন। বুক ডিস্ট্রিবিউশন উনি ওতেই থাকতেন। আর মায়াপুরে থাকতেন, কিন্তু মাঝে মাঝে বাইরে যেতেন। কিন্তু ভবানন্দ মহারাজ উনি উনি দেখাশোনা করতেন। উনি আমেরিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে কিছু পয়সা নিয়ে আসতেন, সেইভাবে চলতো মায়াপুরে। মায়াপুরে পয়সা ছিল না, খুব কষ্টে চলতো মায়াপুর। আর আহ, তখন আহ, আহ, অবস্থা অন্য রকম ছিল। তো 78-এ একজন জয়েন করে, আমার জ্যাঠার ছেলে, সে এখনো আছে ইস্কনে। আর আমার তার 80-তে আমি জয়েন করি। তো 80-তে আমি আমার আহ, বাড়ির লোকের ভয়ে আমি হায়দ্রাবাদ হয়ে বোম্বেতে যাই। বোম্বেতে গুরু মহারাজ কেউ খবর দেয় যে মুকুন্দর ভাই এখানে আছে। তো আমাকে ডাকে, তার বলে, "এই তুমি মুকুন্দর ভাই?" আমি বলি, "হ্যাঁ।" বলছে, "মুকুন্দ আমার শিষ্য, তো যেহেতু তুমি মুকুন্দের ভাই, তো তুমিও আমার শিষ্য।" তো ও বলছে, "আমাদের কয়েকজন ভক্ত যাচ্ছে এতে, অস্ট্রেলিয়া, সরি, আসামে। 6-7 জন ভক্ত, তুমি ওদের সাথে ওখানে যাও, ওখানে প্রচার করো।" আমি, "গুরু মহারাজ, আমি কোথায়? আসাম টাসাম আমি চিনি না, অনেক কিছু শুনেছি।"
বলছে আমি আসছি, আমি 2-3 সপ্তাহের মধ্যে আমি ওখানে আসছি, তা আমি তোমার সাথে কথা বলবো। কিছু কথা হলো, তো হিসেবে আমাদেরকে ওখানে পাঠায়। তা, আহ, কি নাম, আসামি যখন গুয়াহাটিতে যায়, উনি 1-2 সপ্তাহের মধ্যে উনি আসলেন। সেটা আমার মনে হয় মে মাস, সরি, জুন মাস, জুনের শেষে আর জুলাই উনি আসলেন। তারপর আমি বললাম যে গুরু মহারাজ, আমি তো ওর দীক্ষা দিলেন। দীক্ষা বলে তারপরে হয়তো 1 মাস পরে দিয়েছি, মনে পড়ছে না ঠিক। বললো আমি তো বুক ডিসকাশন করতে পারছি না। বল তাহলে তুমি বাড়িতে কি করতে? আমি বললাম গুরু মহারাজ, আমি তো বাড়িতে আমাদের একটা গ্রোসারি দোকান আছে, আর আমাদের অনেক জমি আছে। আরে ইউ আর বিজনেসম্যান, তা তুমি মেম্বারশিপ করতে পারবে। আমি বললাম, গুরু মহারাজ, আপনি যদি আশীর্বাদ দেন তাহলে আমি, কারণ ইস্কনে থাকতে হলে বই বিতরণ কিন্তু গ্রন্থ বিতরণ, কিন্তু অনেক কষ্টে। আর তখনকার দিনে কি হতো, ভগবত দর্শন একটা, কিন্তু যেখানে যাই সেখানে প্রায় সবাই জিজ্ঞেস করে, এই কেন জয়েন করি ইস্কনে, ইস্কনে কি হয়, কি ব্যাপার, কোথায় কি। আহ, তো সবকিছু প্রায় 1 ঘন্টা জিজ্ঞেস করে, যেখানে প্রায় অনেকে নেয় অনেকে নেয় না। তার মানে 3-4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 6 ঘন্টা বদলে 6টা ভগবত দর্শন বিক্রি হয়, একটা করে দাম। তো আমার যে ইনচার্জ ছিলেন সে খুশি না। তো অনেকেই ভালো বিক্রি করে, তারও একটা কারণ আছে, কেউ কেউ হয়তো অনেক মিথ্যা বলতো, অতিরিক্ত মিথ্যা বলতো। তো আমার দ্বারা এত বেশি মিথ্যা বলা হতো না। তো তারপর গুরু মহারাজ আশীর্বাদ করলেন যে তুমি মেম্বারশিপ করো। মেম্বারশিপে প্রথমেই তখন আমি দীক্ষা নিইনি। তো 1 মাসের মধ্যে কয়েকটা মেম্বার বানিয়েছিলাম। তখন প্রেসিডেন্ট ভগবতী প্রভু গুরু মহারাজ খুব খুশি। তারপরের মাসে উনি দীক্ষা দিলেন। দীক্ষা যেহেতু আমার দাদা ইস্কনের, উনি গৌরবাঞ্চ শিষ্য ছিলেন, তো সেই সূত্রে ভগবতী প্রভু বললেন যে যে শিবদাস খুব ভালো সেবা করছে, আমাদের ভক্তের দরকার, ওকে দুটো দীক্ষা দিয়ে দাও। সো আমাকে এমনিতেই গুরু মহারাজ ডেকে উনি দীক্ষা দিক, আমি কয়েকজন আর দীক্ষা নিলাম, 2-3 জন আরো। তো ডেকে আমি বলি, গুরু মহারাজ এই দীক্ষা আমি বুঝি না, আমি কিছু আমার ইচ্ছা আছে দীক্ষা নেওয়ার, কিন্তু দীক্ষা সম্বন্ধে আমার কোনো ই নেই। আর আপনি বলছেন ব্রাহ্মণ দীক্ষা কিভাবে কি, কি নিয়ম আমি জানি না। তখন গুরু মহারাজ আমাকে জিজ্ঞেস করে যে তুমি কি বলো যে কিভাবে আহ, 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 ব্রাহ্মণের জিনিস শেখা যায়, ব্রাহ্মণের গুণগুলো। আমি বললাম কোনো পর্যায়ে আছে, বিভিন্ন পর্যায়ে। বলে হ্যাঁ, ঠিক বলেছ। হ্যাঁ। আহ, তো তো তারপর উনি আমাকে নিয়ে গিয়ে সূর্য দেখিয়ে বলছেন, এই দেখো সূর্য, সূর্যের কিরণ আছে আর সূর্যের কোণা আছে। সূর্য সেইভাবে ভগবান প্রমেতি ব্রহ্মাণ্ড সাথে। তারপর উনি ব্রাহ্মণ দীক্ষা দিলেন। আমি বললাম যে গুরু মহারাজ, আপনি তো আমাকে ব্রাহ্মণ দীক্ষা দিলেন, কিন্তু আমার বাড়িতে আমি আগেই বলেছিলাম যে আমি আমার মাকে খুব ভালোবাসি। তো তো বলছে, তারপরে নাম দিলেন সাম্বা দাস। আমি বলি, এই সাম্বা দাস নামটা তত ভালো না, আমার পছন্দ না। বলছে কেন পছন্দ না? আমি বললাম দেখুন, এই এই 1-2 বছর আগে একটা মুভি এসেছে শোলে, ওখানে বলছে আরে ও সাম্ভা। তারপরে গুরু মহারাজ আমার সাথে জোরে বলছে আরে ও সাম্ভা। তো আমি বললাম যে এই নামটা খুব ভালো না, লোকে উপহাস করবে, তা আপনি নামটা একটু চেঞ্জ করে দিন। বলছে ঠিক আছে, তোমার যদি পছন্দ হয় আমি চেঞ্জ করে দেবো, কিন্তু আমি বললাম দেখুন, দক্ষিণ ভারতে ওরা সাম্বার বলে, সাম্বার আর সাম্বার নামটা একই প্রায়। এই জিনিসটা নামটা ঠিক হচ্ছে না। তারপর গুরু মহারাজ আমাকে রুমে নিয়ে গিয়ে ভালোভাবে বিশ্লেষণ করলেন, দেখো কৃষ্ণের অনেকগুলো ছেলে, উনি ছিল 16,108 স্ত্রী, তার প্রতিটি একটা এক একটা স্ত্রীতে 10টা সন্তান, তার মধ্যে 18টা হচ্ছে মহারথী, তাদের মধ্যে সাম্য হচ্ছে ওয়ান অফ দ্য সর্বোত্তম। আমি বলি, ঠিক আছে আপনি যখন বলছেন, আপনার তবুও তুমি যদি চাও আমি নামটা চেঞ্জ করে দিতে পারি। আর তুমি যদি বলছো তোমার পছন্দ না, আমি আরো একটা নাম, কিন্তু তোমার যদি পছন্দ না। আমি বলি, না, যখন আপনি বলেছেন যজ্ঞের কাছে, আপনি আপনি গুরু যেহেতু বলেছেন। আমি বললাম দেখুন, আমি তো ইস্কনে এসেছি, আমি তো কাউকে চিনি না। আপনি ইস্কনের বড় গুরু, আপনি দীক্ষা দিয়ে চলে যাবেন, আর আমি যদি সমস্যায় পড়ি আমি কার কাছে যাব? তো আপনি যদি দেখবেন তাহলে আপনি বলেন, তাহলে আপনি ঠিক যে না, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনার, যদি কোনো তোমার অসুবিধা হয় আমি দেখব।
যদি আপনি দেখবেন তাহলে আমি থাকছি, তাছাড়া এখানে আমি কাউকে চিনি না। আপনি গুরু, আপনি সব জায়গায় ঘুরে বেড়াবেন, তো আমি কি করে বলছে না না, যদি কোনো অসুবিধা হয় I said you have to take care of me, then only I stay here, otherwise what is, I don't know anybody. No, no, don't worry, I'll take care. তো মাঝে মাঝে যখনই অসুবিধা হতো তখন গুরু মহারাজ আপনি প্রতিশ্রুতি দিয়েছেন, ইউ হ্যাভ গিভেন মি প্রমিস দ্যাট ইউ উইল টেক কেয়ার অফ মি। তখন ইয়েস, সার্টেনলি। তো ও, তারপর তখন অনেক অনেক সমস্যা, অনেক কিছু, অনেক অসুবিধা। তো আহ, একটাই মনে পড়ে যে গুরু মহারাজ, আমি ব্রিফকেস নিলাম প্রচারের জন্য, গুরু মহারাজ বললো যে গুরু মহারাজ আপনি একটা টিপস দিন, যে আমি যে যাব আহ, বিভিন্ন লোকের কাছে লাইভ মেম্বার বানাতে, আপনি কি বলেন? বলছে প্রভুপাদ আমাকে বলেছিলেন যখন আমরা লাইভ মেম্বারশিপ শুরু করি আহ, কলকাতায় প্রথম, প্রভুপাদ বললেন যে প্রভুপাদ প্রথম কলকাতাতে লাইভ মেম্বারশিপ শুরু করেন 1111 টাকা। তখন প্রভুপাদ বলেছিলেন গুরু মহারাজ বলেন যে, আমাকে বললো যে নাও ইউ আর গোয়িং টু রিচ পিপল হাউস, সো ডোন্ট থিঙ্ক দ্যাট রিচ পিপল আর এনজয়িং লাইফ। এখন তুমি অনেক ধনী ব্যক্তির বাড়িতে যাবে সময় সময়, এরকম ভাববে না যে ওরা খুব আনন্দে আছে, পরমানন্দে আছে। ভাবে যে ওরাও কষ্ট পাচ্ছে, কৃষ্ণ ভক্তিহীন। কোনো উপায় আমাদেরকে কৃষ্ণ ভক্তি দিতে হবে। তো এই কথা যেন মনে থাকে। তো সেরকম আহ গুরু মহারাজ বললেন যে মনে রাখবে যে আমাদের কোনো উপায় তাদেরকে আহ, তার যতটুকু পয়সা দেবে তার ভগবানের সেবায় লাগবে, গ্রন্থ দেবে যেন পড়ে, আর মাঝে প্রসাদ দেবে, আর ডাকবে মন্দিরে, আর সবসময় বলবে একটু মালা, জপমালা দেবে, মালা দেবে, যেন জপ করে কিছু একটা করে। আহ, তো অনেক কিছু উনি বললেন। আর ভাগ্যক্রমে উনি যেই 1 মাস পরেই যে আমি আবার মেম্বারশিপে, প্রথম মাসে প্রায় কয়েকটা হয়েছিল, দ্বিতীয় মাসে অনেক মেম্বার হয়। তো তখন থেকে প্রেসিডেন্ট আর গুরু মহারাজ খুব স্নেহ দিতেন, আরে শ্যামল দাস কাজের ভক্ত আছে। তো সেই সময় আমি সেখানে ছিলাম প্রায় আসামে প্রায় 3 সাড়ে 3 বছর, আর প্রায় 150-এর উপরে মেম্বার বানিয়েছিল। তখনকার দিনে মেম্বার বানানো খুব কঠিন। তো অনেক কষ্টে ঘুরে আপার আসাম, আহ, আহ, ডিব্রুগড়, তিনসুকিয়া, নাগাল্যান্ড, যোরহাট, শিবসাগর, নাহারকাটিয়া, কোলাঘাট, নলবাড়ি, লামডিং, হোজাই, লঙ্কা, আহ, ডিমাপুর, শিলচর, এই জায়গাগুলো ঘুরে ঘুরে 81, 82 ঘুরে ঘুরে মেম্বার বানাতাম। তখনকার দিনে লোকের কাছে পয়সা নেই, খুব কম। সাধারণত সবাই কিছু কিছু জায়গায় পুরোপুরি দেয়, কিছু কিছু ইনস্টলমেন্ট। তো খুব কম সময়ের মধ্যে আমি আসামিজ ভাষাও শিখে নিয়েছিলাম, আর হিন্দি আর ইংলিশ খুব কম, কিন্তু ওখানে ইংলিশ চলেও না। তো মোটামুটি অনেকেই বাংলাও জানে ওখানে, তো কোনো অসুবিধা হতো না আসামিজ ভাষাটা। কিন্তু আসামের লোক আবার একটা অসুবিধা ছিল, ওখানে প্রথম থেকে ওরা বাঙালিদেরকে দেখতে পারে না। ওরা বাঙালি মানে ওরা ভাবে যে বাংলাদেশের লোক, কিন্তু আমি তো আর বাংলাদেশের লোক না, তবুও অসুবিধা হতো। যাই হোক, খুব সুন্দর প্রচার, মন্দির হলো। তারপরে আহ ভাগ্যক্রমে আমার শরীর খারাপ হয়, তারপর আমি আসলাম বৃন্দাবনে। গুরু মহারাজ থেকে পারমিশন নিয়েছিলাম কিছু দিনের জন্য। আর শ্বাসকষ্ট হলো খুব, পরিশ্রম করার, 3 দিন পরিশ্রম করে তারপর কনস্ট্রাকশন, কিছুদিন মেম্বারশিপ, তারপর পিছনে আবার 1-1.5 বছর কনস্ট্রাকশন, ওতে শরীর খারাপ হয়, ঠিক মতো খাওয়া দাওয়া না, শ্বাসকষ্ট বেড়ে যায়। তারপর আমি কিছুদিন পারমিশন নিলাম। সেই সময় একটা বাড়ি পাই, যখন আমি বৃন্দাবনে ছিলাম সুরভি মহারাজের সাথে। সুরভি মহারাজ রিজিয়নাল সেক্রেটারি। সুরভি মহারাজ যে বোম্বে মন্দির, বৃন্দাবন মন্দির, আহ, মায়াপুর দুটো, মায়াপুর সমাধি, হায়দ্রাবাদ, এই মন্দিরগুলো বানিয়েছে, অনেক মন্দির বানিয়েছে, ওয়ার্ল্ডের বিভিন্ন ডিজাইন করেছেন। তো ওনার সাথে আমি ছিলাম। সেই সময় একটা বাড়ি আমরা দান পাই, 83 কথা বলছি। তো বাড়িটা যেহেতু সুরভি মহারাজ আমি সেক্রেটারি, সেই সূত্রে আমি আহ, দিল্লিতে, ওয়েস্ট দিল্লিতে, পাঞ্জাবি বাগে বাড়িটা আমরা নিলাম। আবার ওটা সে দান দিতে চাইছিল, তখন এগ্রিমেন্টে আমরা নিলাম, রেজিস্টার করিনি, সেটা একটা ভুল।
যাই হোক, সেখানে একটা আমি থাকতাম, একটা ছোট্ট মন্দির বানাম সুরমা মহাজকে রিকোয়েস্ট করে। ওনার একটা অফিস ছিল, কিন্তু উনি দিচ্ছিলেন না, তবু আমি অনেক কষ্ট করে জোর করে একটা গ্যারাজের মধ্যে, ছোট্ট গ্যারাজ, সে 11 ফিট বাই মেবি 80 ফিট এরকম, সুন্দর মার্বেল দিয়ে সাজিয়ে ভালো। সেই যখন আমি ওখানে ছিলাম তখন আমি গুরু মহাজকে ইনভাইট করতাম, গুরু মহাজ এখানে আমরা আছি, আপনি আসেন যখন আপনি বিদেশে যাবেন বা এখানে বা বৃন্দাবনে আপনি আসেন। তো আমি 84 85 ওখানে, যখন 85, ঠিক মনে পড়ছে না, তো উনি আসতেন ওখানে ট্রানজিটে। তো ওনার দরকার ছিল দিল্লিতে আসার, কারণ ওনার খুব ভিসা দরকার। সেই ক্ষেত্রে একটা সুযোগ আমি একটা সুযোগ পেলাম ওনাকে নিয়ে আসা, মনে নিয়ে আসা, প্রসাদ দেওয়া, আবার কোনদিন বৃন্দাবনে নিয়ে যাওয়া। প্রতি বছর একবার উনি বৃন্দাবনে যেতেন, তার বিদেশে যাওয়ার জন্য এক দুবার আসতেন। আর বিদেশে থেকে আসার পথে দিল্লি ভালো ছিল, কারণ দিল্লিতে যেটা রেড চ্যানেল চ্যানেল সেখানে কষ্ট দিত না। উনি সন্ন্যাসী বলে উনি সবসময় মায়াপুরের জন্য বা নামহট্টের জন্য কিছু কিছু জিনিস নিয়ে আসতো ইউজ করার জন্য। ভারতে এগুলো পাওয়া যেত না, যেমন মাইক্রোওভেন, ওটাও পাওয়া যেত না ভারতে। এমনকি ছোট গুড সাউন্ড সিস্টেম বা যে কোনো ছোট ছোট জিনিস অনেক কিছু বিদেশ থেকে উনি নিয়ে আসতেন। তো এগুলো আহ, আহ, দিল্লিতে বলে আহ, দিল্লিতে যেহেতু গ্রিন চ্যানেলে চলে আসতে কোনো অসুবিধা হতো না। আর আমি কি করতাম, গুরু মহাজনে প্রসাদ নিয়ে যেতাম, আর আমি এমনি ঢুকে যেতাম গ্রিন চ্যানেল আসার আগেই লাগেজ কাছে। তো গুরু মহাজ প্রসাদ বিতরণ করতে করতে সবকিছু নিয়ে বেরিয়ে পড়তেন। এছাড়া গুরু মহাজের জন্য ভিসা আর গুরু মহাজের সময় নেই। তখনকার দিনে সমস্যা ছিল যে আহ, আহ, এক একটা দেশের ভিসা, কোনো দেশে একদিনে হয়ে যায়, কোনো 2 দিন, কোনো দিন 4 দিন বা 7 দিন, কিন্তু ওনার কাছে তো সময় নেই ভিসা নেওয়ার। তো আহ, উনি বললেন যে, কি করে, তুমি তো দিল্লিতে থাকো, ক্যান ইউ হিয়ার মি? আমি বল, ইয়েস প্রভু, ইয়েস। ওকে, আর ইউ অল আর হিয়ারিং? এভরিওয়ান ইজ হিয়ারিং প্রভুজি। ওকে, নাইস। তো তো নেওয়া যায়। তো আহ, আমাদের যেরকম ইস্কনের সিস্টেম, আমি কি করলাম, যেরকম প্রথম অস্ট্রেলিয়াতে 85 86 কোনো গোলমাল ছিল। তো সাউথ আমেরিকা বিভিন্ন দেশে তো আমাদের স্টাইলে আর কি, যেরকম ইস্কনের স্টাইলে হয়, আমি প্রথম থেকে কয়েকটা বড় বড় গার্ল্যান্ড, বুকে, ফ্রুটস বাস্কেট আর লেটার দিয়ে যেতাম যে আমাদের ইনি একজন হেড ইস্কনের, ওনাকে আর্জেন্ট আমেরিকায় যেতে হবে। তো আমি বলতাম না যে আমরা ভিসা নিতে, আমি বললাম যে এখানে কাউন্সিলর কে বা ভিসা হেড কে, তার সাথে আমরা সাক্ষাৎ করতে চাই। লেটার নিয়ে গিয়ে আমি কয়েকজন ব্রহ্মচারী গিয়ে সাক্ষাৎ করে গুরু মহাজকে নিয়ে গিয়ে বলে, আপনি আসেন আমরা যাই। বা অনেক সময় গুরু মহাজ যেতেন না, আমরা গিয়ে আগে বলতাম যে এরকম একটা ব্যাপার খুব আর্জেন্ট। তারপর বলতো ইজ এ হেড অন দ্যাট গ্রাউন্ড, ওইভাবে বলতে অনেক সময় দিয়ে দিত। একবার অস্ট্রেলিয়া প্রথমবার দিয়ে দিয়েছিল। আবার সাউথ আমেরিকা তো কয়েকটা দেশে ওরা 3 দিন সময় নিতে বলে, আমাদের কাছে সময় নেই। তো অন স্পেশাল রিকোয়েস্ট বুকে নিয়ে গিয়ে প্রসাদ দিয়ে রিকোয়েস্ট করে হেডকে আমরা করতাম না, অ্যাপ্লাই করতাম না, শুধুমাত্র হেডের সাথে সাক্ষাৎ করে বলে ব্যাপারটা বলে এটা আর্জেন্ট আর্জেন্ট বেসিস দিতে হবে, ওইভাবে আমরা ভিসাগুলো নিতাম। তো তাছাড়া এটা যদি না হতো তাহলে আমাদেরকে গুরু মহারাজ আটকে থাকবে প্রায় 8 দিন, 10 দিন, 12 দিন, 15 দিন, এতদিন তো সম্ভব না গুরু মহারাজ। তো অনেক সময় 1 2 দিন 3 দিন থাকতে হতো। তখন আমি কে থাকবে, আমি আর গুরু মহারাজ হয়তো আমরা বিভিন্ন মন্দির দর্শন করলাম, এখানে গেলাম ওখানে গেলাম, হরিকথা হলো, একটু রেস্ট, অনেক কিছু টপিকস, বিভিন্ন ধরনের ডিসকাশন। আবার এটা আমার সুযোগ ছিল যে গুরু মহারাজের সান্নিধ্য, অনেক ধরনের বার্তালাপ, অনেক ইস্কনের সমস্যা, অনেক কিছু। আর বিভেদ প্রচার আগে হয়।
আর তারপর আহ, কি নাম, অনেক সময় আবার হঠাৎ উনি বলেনি আমাকে, বিদেশ থেকে হঠাৎ এয়ারপোর্ট থেকে ফোন করবে, শ্যামদাস, শ্যামদাস প্রভু, আই এম ইন এয়ারপোর্ট, ক্যান ইউ পিক মি আপ, আই এম ভেরি হাংরি, আই ওয়ান্ট সাম প্রসাদম। I said, yeah, Gurmaj, I know. By tone of your talk, I can understand you are very young. So, আমি বলে দিতাম আমার তখনকার দিনে আমাদের কাছে ফোর দু চারটা বার্নারে ই ছিল, আরেকটা ছোট ছিল, ছয়টা বার্নারে। তো আমাদের একজন গুরু ভাই ছিল, অনুপম, ওকে বলে দিতাম তুমি বানাও, হ্যাঁ। তো এরকম কয়েকবার হয়েছে। এই জায়গায় কুম্ভ মেলা, 89 কুম্ভ মেলাতেও উনি হঠাৎ ওই 14 জানুয়ারি 1489 উনি হঠাৎ কুম্ভ মেলা স্নান করে এখানে। আমার ফ্লাইটটা চেন্নাই যাওয়ার কথা, ফ্লাইট লেট হয়ে গেছে। আই এম ভেরি হাংরি, ব্রিং সাম প্রসাদ। শ্যামাপ্রভু, আই সেড, ইয়া প্রভু, আই ক্যান। তো প্রায় 1 ঘন্টার মধ্যে আমি নিয়ে গেলাম। দেখে বোঝা যাচ্ছে সকাল সকাল থেকে কিছু প্রসাদ পাইনি, আমি নিয়ে গেলাম। তো আনন্দের বিষয়, আমার কাছে তখনকার দিনে গাড়ি ছিল ভালো, মারুতি হাইরুপ একটা পেয়েছিল, শ্রমিক মহারাজের একটা কন্ট্রাসে ছিল। আর মাঝে মাঝে যখনই বাই চান্স যদি আহ, বলতে কি নাম আহ, ভিসা দিতে 1-2 দিন লেট হবে, তখন আমরা যেতাম এতে বৃন্দাবনে ঘুরে আসতাম। ওটা একটা আবার বৃন্দাবনে মিটিং হতো, এই জিবিসিদের একটা সাব কমিটি মিটিং, এতে কি নাম ডুরিং কার্তিক, তখনও ওনাকে আমি নিয়ে যেতাম। তো একবার গুরু মহারাজকে নিয়ে গেছি। তো গুরু মহারাজ নিয়ে গেছি মিটিং, উনি বলেন যে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়বো না। সকালে নিয়ে গেছি, মিটিং হচ্ছে তো হচ্ছে, শেষ আর হয়নি। তো উনি বলেন না, আমরা 3-4টায় দুপুরে প্রসাদ পেয়ে বেরিয়ে পড়বো। মানে ঠিক আছে। তারপর মিটিং হতে হতে সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 7টা, সাড়ে 7টা। তো ট্যাক্সিওয়ালা বললো যে महाराज, हमने आपको कहा हमारा हॉर्न काम नहीं करता, लाइट काम नहीं करे, कैसे जाएगा। তো আমি গুরু মহারাজকে বলেছিলাম, না লাইট কাজ করছে না হর্ন কাজ করছে। কিন্তু তখন ওটা হয়ে গেছে অলরেডি, 7টার সময় অন্ধকার হয়ে গেছে। তখন গুরু মহারাজ বলছে, গুরু মহারাজ তাহলে আমরা কাল যাবো। বলছে না, আমাকে যেতেই হবে, আজই আমরা যাবো, কাল সকালে আমি কলকাতা বেরিয়ে পড়ছি, আমার ফ্লাইট আছে। তো আমি বললাম, এই রাত্রে রাস্তা, তখনকার দিনের রাস্তা খারাপ, সেটা 89-90, আমি ঠিক বলতে পারছি, 1981। তো ওখানকার দিনে একটাই রাস্তা। আর আমাদের কৃষ্ণ বলরাম মন্দির থেকে ছটিকারা খুব খারাপ রাস্তা, তারপরেও একটা রাস্তা, তত ভালো রাস্তা না, জাস্ট রাস্তা বানাচ্ছে। আর রাত্রিবেলা তখন গুরু মহারাজ বলছেন যে একটা কাজ করো, তুমি চালাও। উনি দেখেছেন আমি ভালো চালাই, বলে আমি জানি না এই পাঞ্জাবি সরদারজিকে চালাবে। তো আমাকে দিলেন সিটটা, আর উনি আমার পাশে বসলেন। তো বলছে যদি তুমি আহ, একটু ডিভিয়েশন, তখন আমি জোরে চিৎকার করবো, আহ রাধে শ্যাম আর সীতারাম, সামথিং লাইক দ্যাট, কৃষ্ণ জয় কৃষ্ণ বল, এরকম। তো মাঝে মাঝে উনি আহ, আসতে, কখনো হঠাৎ একবার জোর করে চিৎকার করেছেন। তখন আমি বলি, গুরু মহারাজ এবারে আপনি রাইট না, কারণ এরা আমি ঠিকই চালাচ্ছিলাম, কিন্তু এখানে রাস্তাটা খারাপ। যাই হোক, ঠিক আছে, একটু সাবধানে চালান। তো মাত্র আহ, 175 কিলোমিটার রাস্তা লাগলো প্রায় আহ, 5.5 ঘন্টা। অনেক ধীরে 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 ধীরে। আর উনি সারা রাস্তা জোরে জোরে কীর্তন করতে, হরে কৃষ্ণ। তো কীর্তন করতে করতে আমরা আসলাম। তো আমার একটা সৌভাগ্য যে গুরু মহারাজের অনেক সান্নিধ্য পেয়েছি। আর গুরু মহারাজের যে আহ, কীর্তি, সেটা সবাই জানে, যারা শুনছে তারা, এটা কি আমি জানি, সবাই জানি। গুরু মহারাজ হচ্ছেন চিন্ময় জগতের লোক। উনি শিল প্রভুপাদের কৃপা পেয়েছেন। আহ, যদিও উনি অনেক পুরাতন, অনেক অনেক প্রথম থেকে উনি ইস্কন আছেন, কিন্তু লাস্ট 77-এ ওনাকে প্রভুপাদ জিবিসি বানান। তারপরে গুরুপদেও লাস্টে থাকেন। কিন্তু সেই সময়ে উনি সব থেকে বোধহয় কম বয়স ছিলেন, একজন সব থেকে কম বয়স ছিলেন। তো অনেকেই উপহাস করতো,
যখন আমরা দীক্ষা নিই, আমার মনে আছে আমি মাঝে মাঝে আহ গুরুমার সাথে জিবিসি মিটিং গুরুমার সাথে ব্যাগটা করে নিয়ে যেতাম। ব্যাগটা নিয়ে যেতাম এই জন্য আমাকে আমার শিক্ষাগুরু ভগবতী গুরু শিখিয়ে দিয়েছিলেন, জিবিসি মিটিং এ ভালো প্রসাদ আছে, তুমি তোমার গুরুমার সাথে চলে যাও, ওখানে গেলে তুমি প্রসাদ বিতরণ করে প্রসাদ পাবে। তো মাঝে মাঝে শুনতাম ওরা কি বলে, সাধারণত তখন দিতেন। তো ও, সেই সময় এই অবস্থা। আবার অনেকে উপহাস করতেন আমাদের গুরু মহারাজ, গুরু ভাইগুলো, দেন যে জয়প্রতাপ মহারাজ মানে পতিত পাবন, যে সব থেকে অধঃপতিত তাদেরকে দীক্ষা দেয়। কারণ ভগবান মহারাজ একটু দেখে শুনে দিতেন। যারা আমার জি বলতো যে এই দীক্ষা নিতে চায়, ঠিক আছে, তো আমি দীক্ষা দিলাম। তো আমার সৌভাগ্য যে গুরু মহারাজ আমাকে তখন উনি জোর করেই দীক্ষা দিয়েছেন। আমি তো আমার হিসেবে, আমি তো ঠিক জানতাম না, কিন্তু গুরু মহারাজ নিজেই উনি আপনার আশ্রয় উনি নিয়েছেন। তবে আমার যে কাকা ছেলে প্রথম যে জয়েন করে, কেউ দেখেছি চৈতন্য মঠে আমাদের কি নাম, মাধব মহারাজ, শ্রীধর মহারাজ, অরুলভী মহারাজ, এমনকি ভক্তিনাথ ঠাকুর মহারাজ মাসের যে ছোট ছেলে আহ, ললিত প্রসাদ, ওনারও দর্শন হয়েছে আমার। সেটা আমার কাকার ছেলের অনুদান, ওনার কৃপাতে অনেক বৈষ্ণবকে দর্শন করেছি। তো আহ, এটা আমার সৌভাগ্য যে আসামে আমরা কয়েকজন ভক্ত ছিলাম, অনেক কষ্ট করে মাত্র 3 বছরের মধ্যে আমরা তৈরি করেছি। যেহেতু আমি বয়সে ছোট, সেই জন্য আমাকে বেশি, সব ভক্তরা বেশি সেবা করাতো। আমার বয়স তখন 17, 18 বছর বয়স। তারপর দিল্লিতে আসলাম, দিল্লিতে আমি প্রেসিডেন্ট মতো ছিলাম, ছোট মধ্যে বড় প্রেসিডেন্ট, ভালো প্রোগ্রাম প্রচার। তো গুরু মহারাজ আসতেন, শুনতেন, খুব ভালো লাগতো। তো গুরু মহারাজ সবসময় বলতেন যে তুমি আমার জন্য, তারপর আমি ওনার জন্য আসি। তো ও, একটা আমি কথা শোনাতে চাই, খুব সুন্দর, যে 88, বা আমি ঠিক বর্ষটা মনে পড়ছে না, 87 বা 88। তো একবার গুরু মহারাজ আমাকে, গুরু মহারাজ যে সেক্রেটারি রাধাচরণ আমাকে পাসপোর্ট পাঠিয়েছিল, সেটা জন্মাষ্টমীর সময়। তো জন্মাষ্টমীর সময় আমি অতিরিক্ত ব্যস্ত, কারণ জন্মাষ্টমী তখন আহ, সেই সময় জন্মাষ্টমী আমরা বিরাট বড় করে বানাতাম পান্ডাল। ক্লাব, পাঞ্জাবি বাগ ক্লাবে বড় ছিল গ্রাউন্ড, সেখানে পান্ডাল করে বড় 3 দিনই বড় জন্মাষ্টমী মেলা, প্রচুর লোক আসতো তখনকার দিনেও। 84, 85, 86, তখনকার দিনেও প্রায় 50-60 হাজার লোক আসতো। সেই সূত্রে অতিরিক্ত ব্যস্ত ছিলাম। তো রাধাচরণ আমাকে পাঠিয়েছে পাসপোর্টটা, যে গুরু মাঝে আসবে, ভিসা করতে হবে, তো আমি পাঠাচ্ছি। তো আমাকে একবার ফোন করে পাঠিয়েছে স্পিড পোস্টে ত্রিবান্ধম থেকে। তো প্রায় 10 দিন হলো। তারপর আমাকে ফোন করছে যে প্রভু পাসপোর্টটা পেয়েছো? হ্যাভ গট? আই সেড নো, আই হ্যাভ নট রিসিভড। সেড আই হ্যাভ সেন্ট, আই হ্যাভ স্পিড পোস্ট। তো তখনকার দিন তো আর ছিল, হোয়াটসঅ্যাপ ছিল না, ছিল স্পিড পোস্ট পাঠিয়েছি। তারপর গুরু মহারাজ ফোন করলেন কয়েকদিন পরে, জন্মাষ্টমী কয়েকদিন পরে, বলছে আমি পাসপোর্টটা পাঠিয়ে রাখতে চাই। আমি বলি গুরু মহারাজ পাইনি পাসপোর্টটা। আর তখন আমাদের কাছে 3টে বাড়ি ছিল, আমাদের যেটা মন্দির আর একটা, দুটো রেন্টেড। তো চেক করলাম সব জায়গায়, 3-4 বার চেক করলাম, আমরা মাত্র 4-5 জন ভক্ত, দুটো সার্ভেন্ট, দেখলাম কোথাও নেই। তো তার আরো কয়েকদিন পরে গুরু মহারাজ আসলেন। তো গুরু মহারাজ, সেটা 87 বা 88, আই এম নট ফরগেটিং দ্য ইয়ার। তো গুরু মহারাজ যখন আসলেন জন্মাষ্টমীর জাস্ট 5-6-7 দিন পরে, তো আসলেন। তো এয়ারপোর্টে বলেন যে আমার পাসপোর্ট কোথায়। তার গুরু মহারাজ অতি রেগে গিয়েছিল, কিন্তু গুরু মহারাজ আমি তো জানি না। বলছে না, রাধাচরণ পাঠিয়েছে। আমি বলি, গুরু মহারাজ কিছুই তো এখানে, আমি সব জায়গায় চেক করলাম 3 বার, সব সার্ভেন্ট যারা আছে ভক্ত তাদেরকে জিজ্ঞেস করলাম যে পাসপোর্ট তো নেই, পাই নাকি, পাইনি। বলে এটা হতেই পারে না যে পাঠিয়েছে। তা আমরা আবার ওই তারপর গুরু মহারাজ বলে, দেখো এরকম একটা তুমি বিপদে ফেলে, মি সো মাচ ট্রাভেল নাও, ওয়ার আইল বি। যদি পাসপোর্ট বার করতে দেন, ইট উইল টেক মিনিমাম 3, 4, 5 months। ইন্ডিয়া হাউ প্রবলেমেটিক ইট টু গেট দ্য পাসপোর্ট।
আর তখনকার দিনে আরেকটা প্রবলেম ছিল, বড় পাসপোর্ট দেখলে, ভিসা দেখলে আরেকটা কান্ট্রিতে ভিসা দেয়। ওনার ইন্ডিয়ান পাসপোর্ট, সেটা যে প্রবলেম। তা উনি আহ, এরকম বলতে বলতে খুব আমাকে বকতে বকতে উনি আসলেন। আমি সহ্য করলাম, আমি কি করবো। আমি বলি, গুরুমা আমি জানি না যখন আমি কি করতে পারি। যদি আমি আমার হাতে কাছে আসতো আমি নিশ্চয়ই ভালোভাবে রাখতাম। তো আমার হাতেই আসেনি, কেউ আমাকে দেয়নি। তো এইরকম বলতে বলতে ছোট মন্দির ছিল, ভালো ছোট, কিন্তু ভালো মন্দির ছোট। তো ওখানে নিয়ে গেলাম গুরু মহারাজকে প্রণাম করে। তারপর আমি গুরু মহারাজকে রুমে দিয়ে দিলাম। আমার রুমই ওটা, একটাই রুম ছিল, বড় বেশি রুম ছিল, একটা বড় হল, একটা রুম, সেখানে দুটো রুম, সেটা দুটো সেকশন, সেখানে বেশি কিছু ছিল না। তো আমি গুরু মহারাজকে রেখে, মন্দিরে প্রণাম করে গুরু মহারাজকে রেখে আমি কিচেনে গেলাম, যে গুরু মহারাজকে কিছু প্রসাদ তো দিতে হবে। তো আমি কিচেনে গেলাম, আমি যে ভক্তকে বললাম যে কি কি রান্না করেছো, প্রসাদ দিতে হবে। তো জাস্ট কিচেনে গিয়েছি, 1 মিনিটের মধ্যে গুরু মহারাজ আমার কাছে কিচেনে এসে পাসপোর্টে দেখাচ্ছে, এই দেখো পাসপোর্ট। তো এই দিকে পাসপোর্ট, আমি গুরু মহারাজ কোথায় ছিল? বলছে যে এই তো তোমার বেডের উপরেই ছিল, ওই যে তাকের মধ্যে। আমি বলি, গুরু মহারাজ সেখানে তো শুধুমাত্র ভাগবত মাত্র। বলছে এই যে নিয়ে গেলাম, ওকে এখানে ছিল। গুরু মহারাজ ওখানে ছিল, তো আমি দেখে গেলাম, তো এই মাত্র দেখে গেলাম। এখানে তো আমি থাকি সবসময়। আজ 10 দিন ধরে রাধাচরণ ফোন করছে, আমি তো দেখছি কোথাও কোনোদিন নেই। অনেকবার দেখেছি, সব জায়গায় দেখেছি, এরকম কথা ছিল না। তো এখনো পর্যন্ত আমি টের পাইনি যে পাসপোর্টটা আসলো কোথা থেকে, কেস দিল, কি হলো ব্যাপার। তো গুরু মহারাজের যে মহিমা, তো এটা বলা মুশকিল। যখন শিল প্রভুপাদ দেয় গুরু মহারাজকে শুধুমাত্র মায়াপুর, বাংলাদেশ, আর কি নাম, ওনার কাছে ছিল বিহার আর নেপাল, এই জায়গাগুলো। তারপর উনি দক্ষিণ ভারত পেলেন, পরে ক্রমে ক্রমে মালয়েশিয়া, আহ, আর সাউথ আমেরিকা বা আমেরিকা কিছু সিদ্ধান্ত মহারাজ ইনভাইট করে। তো গুরু মহারাজের মাত্র 3টি জায়গায় ছিল। আর ওনার জন্য শুধুমাত্র মায়াপুর, এছাড়া কলকাতা ওই ব্যারিকেড, এছাড়া কিছুই ছিল না। আর যত পুরো দক্ষিণ ভারতে বা আহ, পাটনা বা নেপাল বা বাংলাদেশে যতটুকু প্রচার, সাউথ আমেরিকায় আরো কয়েকটি ভালো মন্দির হয়েছে। আর আমি তো সারা ওয়ার্ল্ডে ঘুরছি, দেখছি গুরু মহারাজের শিষ্য সব জায়গাতে। আমার মনে হয় ইস্কনে কোনো মন্দির নেই যেখানে গুরু মহারাজের শিষ্য নেই। আর গুরু মহারাজের অশেষ কৃপা, যে জায়গাগুলোতে কিছুই হতো না সেগুলো গুরু মহারাজ নিয়েছেন। পুরো দক্ষিণ ভারতে ড্রাই, কেউ পয়সা দেয় না, কেউ ডোনেশন দেয় না, কেউ বই নিতে চায় না, তবু উনি ছাড়েন, উনি সেখানে প্রচার করে গেছেন। আর আহ, আমার মনে আছে 82, 83-তে, আমি তো ওই পাঞ্জাবি বাগের সব গুরু মহারাজ, যত ইস্কনের বড় শীর্ষক নেতা, ভগবান প্রভু বলো, ইদানন্দ মহারাজ, হরিকেশ মহারাজ, তমকেশ মহারাজ অনেকবার আসতেন। এবং অনেক ইস্কনের বড় গুরু বা পুরো আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া সব লিডার গুলো আসতো ওখানে। তো আমরা ভালো প্রসাদ খাওয়াতাম, থাকতো ওখানে 1-2 দিন, চলে যেত। তো তমাকেশ মহারাজ প্রথমবার আমাকে 82, 83-তে জিজ্ঞেস করে, হু ইজ ইউর গুরু মহারাজ? 83-তে আমার মনে হয়। আচ্ছা, তমাকেশ মহারাজের সাথে আমার ভালো সম্বন্ধ হয়ে গেছিল। আমি ওনার সেক্রেটারির মতো ছিলাম। উনি খুব স্নেহ করতেন আমাকে, প্রসাদ। আমি নিজে যেহেতু তমকৃষ্ণ মাঝের আমি অনেক কিছু শুনেছি, আমি নিজেই ওনাদেরকে, যেই বড় লিডার আসতো আমি নিজেই ভালো প্রসাদ বানিয়ে খাওয়াতাম নিজের হাতে। তো তমকৃষ্ণ মাঝ খুব খুশি ছিল। তো বলছে, আমি জিজ্ঞেস করছে যে সাবা হোয়াট ইউ ডু, আই সেড মহারাজ আই মেক লাইভ মেম্বার। তো বলে আমি এতে লাইভ মেম্বার বানাতাম দিল্লিতে। তো উনি কিছু আমাকে টিপস দিলেন, এর কাদের কাছে যাবে, কিভাবে মেম্বার বানাবে, কে বলতে পারে। বলে, আমি এখানে 6 মাস 7 মাস মেম্বার বানাতাম, কিভাবে প্রভুপাত শুরু করলো ব্যাপার, আর দিল্লিতে কিভাবে প্রচার শুরু হতো, অনেক কষ্টে। তো উনি অনেক কিছু, আমি অনেক গুরু মহারাজ, তমাকেশ মহারাজ, ভগবতী প্রভু, আহ সুরভি মহারাজ, যারা under আমি থাকতাম। আমার অনেক সৌভাগ্য যে যত শীর্ষক নেতা ইস্কনের সবার সাথে একটা ভালো সম্বন্ধ ছিল। আর অনেক প্রশ্ন, অনেক কোশ্চেন জিজ্ঞেস করতাম যে কৃষ্ণ ভক্তির ব্যাপারে, প্রচারের ব্যাপারে কি করা যায়।
তো শিল প্রভুপাদ কিভাবে সবাইকে উৎসাহ দিতেন। আহ তোমার কৃষ্ণ মহারাজ খুব সুন্দর সুন্দর বলতেন যে আহ তার প্রথমে একটা কথা বললেন, হু ইজ ইউর গুরু মহারাজ? আই সেড জয়পতাকা মহারাজ। আমি বলি 83-তে। আচ্ছা, জয়পতাকা মহারাজ ইজ হাইটেক গুরু। মানে ওয়াই গুরু মহারাজ ইউ সে হাইটেক গুরু? বিকজ হি সেড হি ইজ হ্যাভিং এ কম্পিউটার। তখনকার দিনে 82-83-তে গুরু মহারাজের কাছে পোর্টেবল কম্পিউটার ছিল। অনেকে জানে না। তো ও, আজ তখন জিবিসিরা গুরু মহারাজকে ক্রিটিসাইজ করতো, এই হাইটেক গুরু। তো এখন সারা ওয়ার্ল্ডে অনেকে সন্ন্যাসী গুরু সাধু হতে পারে কপির পরে, কিন্তু তাদের কাছে ল্যাপটপ আর সেলফোন, স্মার্টফোন নিশ্চয়ই আছে। অনেকে হয়তো কপিনও নেই, কিন্তু স্মার্টফোনটা জরুর নিশ্চয়ই আছে তাদের কাছে। তো গুরুমার সবকিছুতে অ্যাডভান্স। তমালকার সমাজ আমি 93-তে তমালকার সমাজকে ইনভাইট করলাম গুরু মাঝে ব্যাস পূজাতে মায়াপুরে। তো তোমাকে সমাজ ঠিক আছে, আমি কিছু বলবো। তোমাকে মানে একটা জিনিস বলেন যে ইস্কনে যত ল আছে, ইস্কন ল বুক, ম্যাক্সিমাম it is his contribution. He made it first. Then revision was there. Way back in the 90s, he made it. তো গুরমাজের ব্যবহার প্রথম থেকে নম্রতা, একদম সবাইকে নিয়ে। আর এই যে মায়াপুর আমরা দেখছি, ওখানে শুধুমাত্র দুটো বিল্ডিং ছিল, এমনকি গার্ডেনও ছিল না যখন প্রভুপাদ ছেড়ে গেছেন। আর মাঝখানে মায়াপুরে যখন ভবানন্দ মহারাজ চলে যান ইস্কন থেকে, তখন আহ মায়াপুরে পয়সা নেই। কলকাতা কিছু দিত, সেটাও বন্ধ করে দিয়েছিল। এর কোনো উপায়ে গুরু মহারাজ হরিকেশ মহারাজকে নিয়ে চলে চালানো কিছু, তারপর হরিকেশ মহারাজ ইস্কন ছেড়ে চলে দেয়। তো আজ যে মায়াপুর, সেখানে 81, 82, 83, 84, 85-এর, 86-এর পরে এত অসুবিধা, সেখানে পয়সা নিয়ে চালাবার জন্য আহ, অনেক কষ্টে চলতো। তবুও গুরু মহারাজ আশা ছেড়ে দিননি। হ্যাঁ। আর আজ সেখানে সেখানে বড় জোর 85, 86, 87-এ বলছি, 88 বলছি, কয়েকজন আসতো দিনের বেলা। বড় জোর 5-10 জন, 20 জন, 30 জন, 10-20 জনও থাকতো না আমাদের গেস্ট হাউসে। খুব কম, খুব কম। আহ, এটা শুধুমাত্র আশা বাড়লো শুধুমাত্র 89-90 পরের থেকে লোক আসতে শুরু করে। তার আগে না মায়াপুরে না বৃন্দাবন, এমনকি বৃন্দাবনেও 82, 83, মাত্র দিনের বড় জোর 10, 15, 20 জন লোক সন্ধ্যা পর্যন্ত সবকিছু। তো এই একই জিনিস মায়াপুরও বড় জোর 30, 40, 50 জন, 100 জন, তার বেশি না। তার বেশি লোক আসতো না। বিকেল বেলা হয়তো কয়েকজন আসতো দেখতে এমনি। আর ওই শুধুমাত্র কলকাতা থেকে বাসে করে কিছু লোক আসতো মায়াপুর। তো আজ যে গুরু মায়ের সবাইকে নিয়ে এই তৈরি করা, এই যে মায়াপুর তৈরি করেছে, আমরা সবাই জানি শিল প্রভুপাদ কি বলেছেন, যাবে আই গিভ ইউ মাই কিংডম অফ গড, ইউ এক্সপান্ড ইট। আর তখনকার দিনে সব গুরু মহাজের উপহাস করতেন। আমার মনে আছে বৃন্দাবনে 82, 83-তে উনি পরিক্রমায় গিয়েছেন ওখানে। তোমার কাছে সময় বলছে, আর নাও জয়প্রকাশ মহারাজ গোয়িং টু স্পিক, হি স্পিক অনলি অ্যাবাউট মায়াপুর। তো উনি যেখানে যেতেন সেখানে শুধু মায়াপুর, মায়াপুর, মায়াপুর। তো এই যে আমাদের নতুন অদ্ভুত মন্দির হচ্ছে, গুরু মহারাজ প্রথম থেকেই চেষ্টা চলছে কিভাবে সবাইকে নিয়ে। অনেকে বলছে একলা হবেন, তো সবাইকে নিয়ে কোনো উপায়ে সহ্য করে। ওনার যে সহ্য শক্তি, আজ আমরা সবাই জানি যে আহ, এই যে কিডনি, দুটো কিডনি, লিভার, তারপর ইজ ইজ ব্রেন হ্যামরেজ। যেদিন ব্রেন হ্যামরেজ হয় সেদিন আমি বিকেল পর্যন্ত আমি গিয়েছিলাম, সন্ধ্যা পর্যন্ত আমি পৌঁছে গেছিলাম। আর তারপরের দিন যেহেতু গোপাল কৃষ্ণের সাথে আমি ছিলাম, গোপাল কৃষ্ণ গেলাম ভিতরে। গোপাল কৃষ্ণ পিপিও সব যে ডক্টর, তাকে জিজ্ঞেস করছে যে যে অশোক, so what is the situation, what you say? পিপি অশোক বলে যে মহারাজ, only your Lord Krishna can help, nothing can be done.
আমি আলাদা করে ডক্টর অশোককে জিজ্ঞেস করলাম, অশোক, আহ, কতটা ব্রেনের মধ্যে ব্লাড ক্লট হয়েছে? বলছে 1 সেন্টিমিটার। তা আমি বলছে 1 সেন্টিমিটার খুব বেশি, অতিরিক্ত। তা আমি আমার একজন পরিচিত ডাক্তার আছে বিশাখাপট্টনম, তার 3টে হসপিটাল আছে। সে নিজে নিউরোলজিস্ট, ওকে আমি ফোন করলাম সাথে সাথে যে 1 সেন্টিমিটার ব্লাড ক্লট ব্রেনে কি হয়। যে প্রভুজি, ইফ এনিথিং, ইভেন ইফ ইউ সার্ভাইভ, he will not have a good memory. He'll have a brain memory loss. Brain will be damaged. তো কিন্তু আজ আমরা দেখছি যে গুরু মহারাজ ব্রেন ড্যামেজ কিছু ভেরি শার্প। এখন এই তো কয়েকদিন আগে আমাদের মিটিং এ উনি এসআইডিসি মিটিং, ইন্টারন্যাশনাল মিটিং বা যে কোনো মিটিং, এই আহ, 1-2 মাস আগে ওনার সাথে একটা মিটিং হলো। আমরা একটা জমি, একটা প্রজেক্ট করছি মায়াপুরে আমাদের। আহ, আহ, এছাড়া বিশাখাপট্টনম ছাড়াও, বিশাখাপট্টনম ওনার কৃপাতে, আমি জানি না কোথায় বিশাখাপট্টনম, আমি ওনার আহ উপর বিশ্বাস করে উনি আমাকে জোর করে, প্রকৃতপক্ষে উনি বলেন যে তুমি যাও বিশাখাপট্টনম। আমি বললাম, গুরুমার আপনি যখন বলছেন তাহলে আমি যাচ্ছি। তো উনি অনেকগুলো চয়েস দিলেন, তার মধ্যে বিশাখাপট্টনম বলে খুব ভালো জায়গা, তুমি যাও। সেখানে এখানে কিছু সমস্যা ছিল, তো সমস্যা করার জন্য উনি আমাকে পাঠালেন। আমি আমার ওয়াইফ আসলাম। আমরা জায়গা চিনি না, অনেক কষ্ট। না আমি ভাষা জানি এখানে, না আমি জায়গা চিনি। যদি গুরু মহারাজ বলেন বলে আমি একটা, আমার কাছে গাড়ি ছিল, সে গাড়িতে কিচেনের জিনিস কিনে এখানে নিয়ে আসলাম। অনেক কষ্ট একটা বাড়ি ভাড়া নিয়ে শুরু করেছি। তো উনি চাইছিলেন যে কোনো একটা ছোট্ট ছোট্ট মতো বানাও, তো ওনার কৃপাতে একটা বড় জমি পেয়েছি সমুদ্রের পাশে, খুব সুন্দর জমি, 3.5 একর জমি। আমাদের নিজের বিচ আছে। তো আহ, তখন প্রথমে উনি বলেন যে ছোট জমি পেয়েছো। আমি বলি, গুরুমা জমিটা বড় পেয়েছো, সময় লাগলো প্রায় 6-7 মাস। প্রতি বছর জিজ্ঞেস, জমি পেয়েছো, জমি? বলে, ছোট ছোট জমি নিয়ে না। আমি বলি, গুরুমা, আমি তো চেষ্টা করছি, ছোট জমি হলেও অনেক জমির দাম বেশি। তো এখানে তারপর যখন জমি বড় পেয়েছি তখন বলছে, বড় মন্দির কেন, এত পয়সা কথা থেকে না। গুরুমা, আপনি কৃপা করুন, আমি ইস্কনে অনেকদিন আমি কিছু করতে চাই। তখন আবার হেসে বলে, নো নো, ইউ সে ইউ আর সিনিয়র ডিভোটি, ইউ আর ডিভোটি, ইউ ডু সামথিং বিগ ফর গৌরনীতা। I said that's what I'm saying. That I want to do something for you, for Prabhupada, Gauranita. I want to do something. Yes, yes, you must do something. So I was very happy. তো আহ, গুরু মহারাজের যে কৃপা, আর আহ, শুধুমাত্র ইস্কন না, এমনকি গৌরী মঠ পুরো মায়াপুরের সব গুরু মহারাজরা আগে যারা ইস্কনকে অনেক করতো, অনেক কিছু এখন বলা ভালো না। গৌরী মঠ কিন্তু ইস্কনকে 2 চোখে দেখতে পারতো না, অনেক অনেক ম্যাক্সিমাম এক এক- 2-3-4 জন গুরু ছাড়া সবাই খারাপই বলতো ইস্কনের সম্বন্ধে। এটা সত্য, ইস্কনে অনেক গুলো আছে, আর সবাই তো আর পারফেক্ট না, কিন্তু খারাপ গুলো ওরা দেখতো। কিন্তু আজ গৌরী মঠের প্রতিটি গুরু মহারাজ গুরু মহারাজকে শ্রদ্ধা করে। যে জয়পদ মহারাজ, হি ইজ নট এ অর্ডিনারি পার্সন, হি ইজ গৌরনীতা, চৈতন্য মহাপ্রভু পার্সন। হি হ্যাজ কাম টু এক্সপান্ড। অনেকেই খোলা বলে, খুব ভালো পরিষ্কার বলে যে জয়পদ মহারাজ যতটুকু করেছে মায়াপুরের বিকাশের জন্য, এটা কেউ করতে পারেনি। তো ওনার সবাই আহ, আহ, অনেকে যারা আগে একটু নেগেটিভ বলতো, সো হি ইজ লাইক এ মিরাকেল ম্যান। আর যারা ওনার নেগেটিভ বলতো, যারা ক্লিনিক্যাল, দে অলসো সে ভেরি পজিটিভ ওয়ার্ড। তো আজ গুরুমার যতটুকু শিল প্রভুপাদের সেবায় করে যাচ্ছেন, করে গেছেন, তাই যথেষ্ট। আর উনি যে আমাদের সাথে আছেন আজ এতদিন ধরে, পুরো দক্ষিণ ভারতে কমপক্ষে 60-70টা বড় বড় জমি আছে। আর এক একটা জমির দাম, আমার কাছে যে দুটো জমি আছে সে তার দাম হচ্ছে 400-500 টাকা, 4 কোটি টাকা। আমরা এখানে অলরেডি প্রায় 45-50 কোটি টাকা খরচ করছি। আরো প্রায় হয়ে গেছে আরো। আর যদি আমরা গুডস ধরি, আরো বছর প্রায় 60-70 কোটি হয়ে গেছে। আরো 30-40 কোটি টাকা আমরা খরচা করছি। তো এটা আহ, আমাদের কি সাধুগুরু বৈষ্ণবের তো যেরকম রামানন্দ রায় সে শ্লোকটি বলছেন, কৃষ্ণ ভক্তি রস ভাবেরি প্রিয়তাম বিলোক বিলবতি তত্র লোলোক মূল্যম কোটি জন্ম সুখিতে ন লভ্যতে।
রামানন্দ বলছে, বাংলায় অনুবাদ বলছি, যে যে কৃষ্ণ ভক্তি এটি এত সহজ না। আহ, যদি পেয়ে যাও, আহ, ছাড়বে না কোনো উপায়ে। লোভ রূপী ভক্তি দ্বারা এটি গ্রহণ করে না। কারণ কারণ এটি কোটি জন্ম পেলেও, যদি কোটি জন্ম মনুষ্য জন্ম পায়, তাও যে কৃষ্ণ ভক্তি পাবে তার কোনো গ্যারেন্টি নেই। সেই জন্য যখন আমরা কৃষ্ণ ভক্তি পেয়েছি, শিল প্রভুপাদ, গুরু মহারাজ সান্নিধ্য পেয়েছি, অন্যান্য অনেক বৈষ্ণব সান্নিধ্য পেয়েছি, যেন আমাদের যেন এটা অভিপ্রায় হয় যে এই জন্মে ভালো ভক্তি করে যতটুকু ম্যাক্সিমাম সম্ভব হয়। এই পৃথিবী খুব খারাপ, পরিস্থিতি খুব খারাপ। শিল প্রভুপাদ বলতেন, গুরু মহারাজ প্রায় বলেন, বা এমনকি আমাদের তমাকৃষ্ণ মহারাজ বলতেন, এই ওয়ার্ডটা প্রপার যেটা বলতো, দিস ওয়ার্ল্ড ইজ পজেসড বাই কলি। এই পৃথিবীটা কলির আন্ডারে আছে, কলি নির্ণয় করছে সবকিছু। এখানে যে কোনো উপায়ে কৃষ্ণ ভক্তি করে, ভগবত ভক্তি করে চলে যাওয়া, সেটাই বড়। তাছাড়া প্রতি পদে বিপদ। এই পরশু রাত্রে আমাদের একজন ভক্ত, ঢাকার ভক্ত, তার মেয়ে, সে ফুটফুটে খুব সে আহ, দেব- দেবীতির মতো দেখতে, কিন্তু মেয়েটা এক, জানি না কি ভুল হলো, কি ব্যাপার, অ্যাক্সিডেন্ট বা কি, মারা গেছে পরশু রাত্রে। খুব দুঃখ। আমাকে প্রভু বলছে, মাইন্ডটা ঠিক ছিল না কাল। আমি হসপিটালে গেলাম, তারপর পুলিশের কাছে গেলাম, ওদের সাথে কথাবার্তা বললাম। আমি 4জন ভক্তদের পিছনে লাগিয়েছি যে কোনো উপায়ে ই করো। আমি জানি না, কিন্তু দুঃখ হয়। সে ভক্ত, আমি বলেছিলাম সে মেয়েটিকে, ভাই তুমি সাবধান থাকবে, খুব সাবধান সাবধান। এই পৃথিবীটাই পদে পদে কখন কি হয় বলা যায় না, কার সাথে কি হয় বলা যায় না। কিন্তু সময় পৃথিবী আজ একটা পরিবারকে সামলানো মুশকিল, একটা নিজেকে সামলানো মুশকিল। এই পৃথিবী এরকম একটা তবুও যদি কেউ আমরা ভক্তি করে কাটিয়ে পারি, সেটাই সব থেকে বড় আমাদের সৌভাগ্য হবে। হ্যাঁ। আহ, বিষ্ণু পুরাণ বলছে যে যে কেউ একদিন ভক্তি করে কলিযুগে, সেটা দাপর যুগে 1 মাসের সমান। যদি কেউ দাপর যুগে 1 মাস ভক্তি করে, তাহলে সে ত্রেতা যুগে সেটা 1 বছরের সমান। যদি ত্রেতা যুগে 1 বছরকে ভক্তি করে, তাহলে সত্য যুগে সেটা 10 বছরের সমান। অতএব যদি কেউ একদিন যদি ভক্তি করতে পারে, তাহলে মানে সত্য যুগে 1 বছরের সমান, এই 10 বছরের সমান। সেই জন্য কেউ যদি কোনো উপায়ে, সবাইকে কোনো উপায় নিয়ে, হাজার হাজার সবাই, গুরু মহারাজ সবাইকে বলছে যে দীক্ষা নিচ্ছে, যে চেষ্টা করো একটা পরিবারকে ভক্ত, দুটো পরিবার সবাইকে ভক্ত বানাও, কোনো উপায় ভক্তি করে এই পৃথিবীতে। কারো গ্যারেন্টি নেই যে আমরা যে বেঁচে আছি। এটা বড় জিনিস। যেভাবে করোনা হলো, অনেক লোক মরে গেছে আমাদের এইখানে। প্রায় আমার ভক্তই, আমাদের লাইফ মেম্বারে প্রায় 80-90 বছর। এই এলাকাতে অনেক লোক মরেছে, প্রায় 30-40 হাজার লোক মরে গেছে, দিদি শুভঙ্গী দেবী। ভয়ে মরে গেছে। তো আমাদের গুরু মহারাজ যেভাবে প্রচার করে গেছেন, গুরু মহারাজ গুরু মহারাজ রাত দিন চিন্তা করেন, অনেক কষ্টে যতটুকু করেছেন উনি অনেক কষ্টে করেছেন, অনেক ই করে। তো আমার রিকোয়েস্ট, আমরা সবাই আহ, আপনার শুনলেন, যতটুকু হয় ভক্তি পালন করুন। আর আর ই করুন, কি নাম, প্রচার করুন যতটুকু। আর যদিও কষ্ট আছে, তবু ছাড়বেন না। অসুবিধা আছে সবাই, আপনাদের আমাদের সবারই অসুবিধা আছে। অসুবিধা থাকা সত্ত্বেও চেষ্টা করেন যেন ভক্তি করেন যতটুকু হয়। অনেক কিছু বলার আছে, কিন্তু সময় জাস্ট, I don't know you want me to speak more, but if anything, you let me know. Prabhuji, হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। Dhanavada. So what you want me to do? You want me to continue, or So are you hearing Prabhuji? should I speak few minutes? Yeah. Yes প্রভু, yes প্রভু, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? So I, প্রভু আমাদের আমি এখানে জানি না, তো আমাদের কোনো বাড়িতে বিশ্বাস করে।
আপনি কি আমাদের কথা শুনতে বল, পাচ্ছেন প্রভু? কারো প্রশ্ন আছে কিছু? হ্যাঁ, প্রশ্ন হ্যাঁ, শুনতে আমি পাচ্ছি, খুব ভালো প্রশ্ন। আমি দেখছি আমাদের এখানে অনেক অডিয়েন্স আছেন, আমাদের অনেক সিনিয়র গুরু ভাইরা আছেন এখানে আজকে। তো আমি ওনাদেরকে জিজ্ঞাসা করছি আচ্ছা। ওনাদের কোনো প্রশ্ন আছে কিনা আপনার সাথে, আপনার কাছে। হরে কৃষ্ণ, সুপ্রিয় ভক্তবৃন্দ, সবাইকে আমরা আজকের এই গুরু গ্লোরিয়াস অনুষ্ঠানে স্বাগত জানাই। তো প্রভু এতক্ষণ আমাদেরকে ওনার ব্যক্তিগত আর উপলব্ধি থেকে। আমার রিকোয়েস্ট, শাশ্বতী জন্য আগে সবাই প্রার্থনা করো, শাশ্বতী যে মেয়েটার জন্য সবাই যেন প্রার্থনা করো। তো হুম। উনি এতক্ষণ শাস্ত্র থেকে বিভিন্ন আলোচনা করলেন এবং ওনার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে গুরু মহারাজের সাথে ওনার লীলা এবং গুরু মহারাজ কিভাবে একজন ডিভাইন পার্সোনালিটি, অনেকগুলো বিষয় আমরা জানলাম। তো প্রভু আমি জাস্ট জিজ্ঞেস করছি, আমাদের এখানে অনেক সিনিয়র গুরুভাতা গুরুজনেরা আছে, ওনার আপনাদের যদি কোনো কোয়ারি থাকে বা প্রভুর কাছে কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আপনি বলেন প্রভুকে। আহ, আহ, বাংলাদেশ এখন সিচুয়েশন ঠিক হলে, পরিস্থিতি ঠিক হলে আমি আসবো। তো কোনো প্রশ্ন আছে কারো? এখন তো প্রভু আপাতত মানে একটু শান্ত মনে হচ্ছে, আপাতত একটু শান্ত মনে হচ্ছে। হরে কৃষ্ণ। হ্যাঁ, ঠিক আছে, ওকে। প্রভু আপনার জন্য ধন্যবাদ, প্রণাম। ধন্যবাদ। প্রভু একটি বলুন। একটি উল্লেখযোগ্য কথা বলেছেন। আমরা দেখেছি যে গৌড়ীয় মঠের সমস্ত সন্ন্যাসীকে এক করে গুরু মহারাজ এটি বিশাল এই সাপোর্ট পেয়েছিলেন, এবং গুরু মহারাজের ব্যাস পূজাতে গৌড়ীয় মঠের পক্ষ থেকে গুরু মহারাজের প্রতি যে বিশেষ জানিয়েছিলেন, সেই দ্বারাতে গুরু মহারাজ সবাইকে একত্র করে যে অভিপ্রাস করেছেন, আপনি যে উল্লেখযোগ্য ব্যক্তিটি বলেছেন, সেই ব্যাপারে বাংলাদেশে আমাদের যারা গুরুভাই বা বিভিন্ন স্কুলের ভক্ত আছে, গুরু মহারাজের সেই বিষয়টি থেকে একটু ক্লিয়ার করলে আরো আমাদের জন্য ভালো হবে। আপনি সুন্দর একটি কথা বলেছেন। আমি আপনাকে আহ, বলবো যে গুরু কি কি ধন্যবাদ। কি অ্যাসপেক্ট জানতে চাও? এক্সপেক্ট হচ্ছে যে গুরু মহারাজ যে চাচ্ছে সমস্ত ভক্তদের একত্রে থাকার, সেই হ্যাঁ, অভিলাষটা রাইট। একটু ক্লিয়ার তো করে সবাইকে বললেন। হরে কৃষ্ণ। আমি 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 জাস্ট একটা ইতে বলছি যে 77-এ কেউ বাংলাদেশ থেকে চিঠি লিখে গুরু প্রভুপাদকে, কিন্তু তারপর বোধহয় প্রভুপাদ চলে যান। তারপর আমার মনে হয় যে চিঠির উত্তর বোধহয় ভক্তিচরণ মহারাজ দিয়েছিলেন। উনি তখন বিবিটি ব্যাক টু গড ম্যাগাজিনের উনি সম্পাদক ছিলেন। আহ, গুরু মহারাজ ছিলেন ট্রাস্টি, বিবিটি ট্রাস্টি, উনি সম্পাদক। তো আহ, ভক্ত চিঠিতে ছিল যে স্বামীজি আমাদের আপনারা ইসকন সব জায়গাতে প্রচার করছেন, কিন্তু আপনি বাংলাদেশে আপনাদের প্রচার নেই। তো প্রভুপাদ উত্তরটি দিয়েছিলেন যে উনি পাঠায়নি তখন, তারপর প্রিন্ট হয়েছিল ভক্তি ছিলেন যে আহ, যখন চৈতন্য মহাপ্রভু চেয়েছেন সারা পৃথিবীতে, নিশ্চয়ই ওখানেও প্রচার হবে বাংলাদেশে। তো প্রভুপাদের একটা আশীর্বাদ আছে। প্রভুপাদের এই এই কিছুদিন আগে আমি একটা প্রভুপাদের টেপ পেয়েছিলাম যে প্রভুপাদ বলছে বাংলাদেশ হচ্ছে ভক্তির জায়গা। আর প্রকৃতপক্ষে আমি তো ওয়েস্ট বেঙ্গলের লোক, কিন্তু আমি প্রথমে দেখছি যে বাংলাদেশের লোকে যেরকম ভক্তি আছে, ওয়েস্ট বেঙ্গলে ভক্তি আছে, কিন্তু বাংলাদেশে বেশি ভক্তি আছে। কীর্তন, ভজন, কীর্তন সব দিক দিয়ে একটু বেশি ওয়েস্ট বেঙ্গল আছে। ওয়েস্ট বেঙ্গল আগে হয়তো যেটা 40-50 ইয়ার্স আগে ছিল, যখন আমি ছোটবেলায় দেখেছি ভক্তি ছিল, এখন একটু কম হয়ে গেছে। তো বাংলাদেশ এখনো বেশি আছে, কিন্তু ওই ভক্তিটা আমরা টিকিয়ে রাখতে পারবো যখন আমরা একসাথে মিলেমিশে কাজ করব। দ্বিতীয় কথা হচ্ছে যে যে আমাদের সবাইকে আহ, আহ, একটু আমিত্ব ছেড়ে, যেরকম আমি গোপালকৃষ্ণ মহারাজ আমার নিজে গুরু মহারাজ নন, তবু ওনার নিচে আমি প্রায় 8.5 বছর প্রেসিডেন্ট। তখনকার দিনে অসুবিধা ছিল, তখন জোনাল সিস্টেম ছিল, তবু ওনার আন্ডারে আমি সেবা করেছি। তো আমি ওইভাবে কাউকে দেখি না। সবাই আমাদের ইসকনে অনেক গুরু আছে, 100 থেকে বেশি গুরু আছে। গুরু মহারাজরা সবাইকে শ্রদ্ধা করে, সবাই মিলেমিশে। আর একটা যে পরিবারে আমাদের আহ সবাই কি সবার মতামত স্বীকার করে করে না। অনেক সময় আজকাল তো ছেলেরা বলে যে মামি, আই ডোন্ট বিলিভ ইউ, আমি তোমার স্বীকার করি না। বলে বাবা, সামনে বলে দে বাবা, আমি তোমাকে কথাটা স্বীকার করি না। তো সামনে বল, সেটা সত্য। অনেক সময় কলিযুগে সবকিছু আমরা স্বীকার করতে পারি না।
কিন্তু সবাই তবুও চুপচাপ থেকে কোনো ময়ে মিলেমিশে যদি সেবা করি, প্রচার করি, তাহলে ভালো। ইস্কনের অনেক গুরু মহারাজ অনেক ধরনের চিন্তাধারা, অনেক কিছু, অনেকের অনেক ধরনের লিডারশিপ, অনেকে আমরা অনেক সময় স্বীকার করতে পারি, ভুল হয়, সবাই জায়গায় ভুল, একটু একটু ভুল আছে। এই পৃথিবীটা ভুল, কৃষ্ণ সেখানে আহ, ধোঁয়া আছে, সেই জন্য আহ, ভুল বলে কাজ ছেড়ে দেওয়া উচিত না। কাজ করা উচিত, সেবা করা উচিত। সেই জন্য যদিও ম্যানেজমেন্ট বা প্রচার বা অনেক কিছু অনেক সময় মনে হয় যেগুলো কেন হচ্ছে, হওয়া উচিত, এটা সত্য, এটা হওয়া উচিত না। কিন্তু উপর থেকে দেখতে হলে যে সবাইকে নিয়ে চলতে হবে, আর সবাইকে ক্ষমা করে দেওয়া। যেরকম প্রভুপাদ বলতেন যে অনেকে অনেকেই একজন আমি নিজের মনে শুনেছি, নিজের চোখে নিজের কানে শুনেছি, শ্রীধর মহারাজ বলতেন যে স্বামী মহারাজ, ওনার প্রভুপাদকে স্বামী মহারাজ বলতেন, স্বামী মহারাজ যেভাবে আহ, আহ, সহ্য করতে পারে, আমি এরকম সহ্য করতে পারবো না। এমনকি সেম থিং আমাদের মাধব মহারাজ বলতেন, স্বামী মহারাজ যেভাবে সহ্য করতে পারে এই যে হিপিদেরকে, সেরকম আমি সহ্য করতে পারবো না। তো প্রভুপাদ যখন কেউ বলতো না, যে কেউ বলতো প্রভুপাদকে এসে যে প্রভুপাদ অনেক প্রবলেম, মানে কিছু বলছে যে আই ক্যান টলারেট, প্রভুপাদ says, আর ওয়াই ডু ইউ থিঙ্ক আই এম নট টলারেটিং ইউ? সবাই সহ্য করছে। প্রভুপাদ হিপি লোকেদের সহ্য করেছে, অনেক লোকেদের সহ্য করেছে, অনেক সহ্য করেছে। প্রভুপাদকে প্রথম প্রথম ওরা বিদেশি, ওরা জানে না, একসাথে একটা বাথরুম সবাইকে অনেক হিপিরা বলতে, তুমি কেন আগে যাবে? প্রভুপাদকে বলতে, ইউ স্ট্যান্ড অন দ্য লাইন। ওটা বিদেশি সিস্টেম, কেউ আগে যেতে পারে না। ঠিক আছে, 50-60 জন লোক আসতো, প্রভুপাদকে লাইনে দাঁড়িয়ে থাকতো ওদের সাথে। যদি প্রভুপাদ ভিক্ষা করে ওই রুমের ভাড়া দিত, তবু বলতো লাইনে দাঁড়াও। তো তো গুরু হয়ে ওনাকে লাইনে দাঁড়াতে হতো। তো মেনি টাইম একবার একজন ভক্ত প্রভুপাদকে শেষের দিকে আহ, 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 ভক্তচরণ মাঝ বলেছিলেন, তোমাকে সমাজ এই জিনিসটা বলেছেন, যে একজন ভক্ত এসে খুব রেগে এসে বলছে, প্রভুপাদ আমি ইস্কনে আর থাকতে পারবো না, ইস্কনের যে পরিস্থিতি, আপনাকে আমি ভালোবাসি কিন্তু ইস্কনে থাকতে পারবো না, ইস্কনে থাকা খুব মুশকিল আছে, আমি চলে যাবো এখান থেকে। আমি তারপর অনেক বোঝায়, অনেক কিছু বোঝাবো, আর বোঝায় 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 বোঝায়, তারপরে তবুও ভক্তটি সন্তুষ্ট না, না প্রভুপাদ আমি ইস্কনে থাকতে পারবো না, মুশকিল আছে থাকা। তা প্রভুপাদ বলছেন যে তুমি কি চাও, নিত্যানন্দ আর নিত্য দুঃখ? হোয়াট ইউ ওয়ান্ট, ইউ ওয়ান্ট নিত্যানন্দ, ইউ ওয়ান্ট নিত্য দুঃখ? তখন প্রভুপাদ কে প্রভুপাদ সার্টেনলি নিত্যানন্দ, দেন ইউ টলারেট এভরিবডি এন্ড স্টে। সো যদি আমি বলছি না ভুল নেই, অনেক ভুল আছে আমাদের, আমার জীব অনেক, উই ক্যানট সে দ্যাট এই ম্যানেজমেন্টটা পারফেক্ট। চেষ্টা করে অনেক সময় ভুল হয়, এটা নয় কি ভুল হয় না, কিন্তু যারা ম্যানেজমেন্ট, তাদেরকে ম্যানেজমেন্ট দেখতে হয়, মন্দিরের ভালো মন্দ দেখতে হয়, অনেকে অনেক দিক দেখতে হয়, অনেকে কম্প্রোমাইজ হয়, অনেক কিছু কম্প্রোমাইজ হয়ে যায়, এটাও সত্য। তবুও মিলেমিশে যতটুকু হয়, এগুলো আমি গুরু মহারাজকে জিজ্ঞেস করেছি যে যে, গুরু মহারাজ বলতেন যে যখন প্রভুপাদ হ্যাজ টলারেটেড আস ইপিস, অনেক খারাপ কিছু, অনেক উল্টো পাল্টা করেছে, তাদেরকে টলারেট করেছে, উই হ্যাভ টু টলারেট। কারণ আমরা তো এই জিনিসগুলো আমি আমি অনেক জায়গায় অনেক কিছু শুনেছি, তোমাকে সময় শুনেছি যে প্রভুপাদ অল দ্য টাইম একটাই বলতো যে উই হ্যাভ টু টলারেট, উই হ্যাভ টু টলারেট টু ক্যারি ফরওয়ার্ড। আর আমরা ইস্কনে অনেক কিছু কম্প্রোমাইজ করছি, এটা নাকি করছি না, কিন্তু তবুও সবাই মিলে মিলেমিশে প্রচার করতে হবে, যতটুকু হয় সামর্থ্য করতে হবে। কারণ যেরকম আমি একটা জিনিস বলছি, এক সময় আমি প্রেসিডেন্সিয়াল দিল্লিতে, আর 86-87-এ কিছু ভক্ত এসে কিছু বদমাশি করছিল, বাঙালি ভক্ত, মায়াপুরের। তা এরা মায়াপুরের ভক্ত ছিল, এরা হচ্ছে এই ভবান নামের শিষ্য। তারপর গোপালকৃষ্ণ আমাকে মিটিং ডাকলেন যে সামা হোয়াট, লাস্টে আমাকে জিজ্ঞেস করছে হোয়াট ইউ শুড ডু দিস পিপল। দেখি একটা কিছু একটা ছোট জিনিস চুরি করেছে, কিছু করেছে না। আমি মহারাজকে বললাম, মহারাজ আমাদের কাছে ভক্ত নেই, আর যারা আছে, আর যদি আমরা তাড়িয়ে দিই সবাইকে, থাকবে কি? দ্বিতীয় কথা হচ্ছে যে কেউ তো লাইন দিয়ে জয়েন করছে না ইস্কনে এসে যে ঠিক আছে এগুলো তাড়িয়ে দিলে আর কিছু লোককে আমরা নাই হায়ার ফায়ার সবাইকে নিয়ে নেবো। তো আর আর
দ্বিতীয় হচ্ছে যে এই যে এই এই যে কলিযুগের জীব, একজন মিলে সবাই ভগবত ধামে যাবে তার তো গ্যারেন্টি নেই, কেউ কেউ যাবে। কশ্চিন মাম ব্যতীত মনুষ্যানাম শাস্ত্রে কশ্চিন যত কশ্চিন মাম ব্যতীত, কেউ কেউ যাবে, কেউ জানে না। তো কিন্তু তবুও যখন নিত্যানন্দ প্রভু জগাই মাধায়কে ক্ষমা করে দিয়েছেন, আর চৈতন্য মহাপ্রভু সবাইকে নিয়ে যেতে চান, আমরা চাই সবাইকে সুযোগ দিতে, সবাই মিলে কোনো উপায়ে উই হ্যাভ টু টলারেট, রাইট? একটা তামতিক শিষ্য ভাব প্রভুপাদ বলতেন যে অর্জুন বললেন, অর্জুন যেমন বললেন যে যখন এরা মরে যাবে আমি তাদেরকে দেখতে পাবো না, তো তারা আপনি কি করে বলছেন মেরে এদেরকে মারতে হবে, যখন দেখতেই পাবো না মারার পরে, তখন প্রভুপাদ বলছেন তামতিক শিষ্য ভারত, এটা প্রভুপাদ লেকচার আছে, ইউ হ্যাভ টু টলারেট। সো ম্যাক্সিমাম উই হ্যাভ টু টলারেট, রাইট? And larger, বড় ফ্যামিলি মাত্র we have to tolerate more. We have to tolerate more. What can be done? Many things we may not accept. অনেক কিছু যারা অ্যাকসেপ্ট করা সম্ভব না, তবুও কিন্তু যে ওই একটাই মনে রাখতে হবে, যেই ভজে সেই পায় অভক্ত ইচ্ছা, যেই ভজে সেই পায়, ব্যাস। উই হ্যাভ টু বি, কে কি করছে দেখলে হবে না, আমাকে ভালো ভক্ত কিছু ঠিক আছে, কোনো উপায়ে ইস্কন চায় সবাইকে নিয়ে, সবাইকে ভক্ত সবাই মিলেমিশে কাজ করতে হবে। আর ওইগুলো ছাড়তে হবে, আর যদি আমরা খুঁটিনাটি না ছাড়ি তাহলে আরো অপরাধ হয়ে যাবে। সেই জন্য অনেক সময় অনেক কিছু ভুলে যেতে হয়, কি করা যায়, এটা আমার হাতে না, এগুলো আমার হাতে। আর কৃষ্ণের জগৎ, এটা কৃষ্ণের জগৎ, এটা আমাদের জগৎ না। তা কৃষ্ণে কি করা যায়, গৌরীতার জগৎ যতটুকু করা যায়। কিন্তু আর যদি আমরা ভক্ত সঙ্গ ছেড়ে দিই তাহলে ভক্তি চলে যায়, ভক্তি চলে যায়। আর যতদিন ভক্তের সাথে থাকি তখন ভক্তি থাকবে। বৈষ্ণব সঙ্গ যদি না থাকে, আহ যতই আমরা বলি তবু অনেকেই, যেরকম অনেকেই একবার গুরু মহারাজ আমাকে বলেছিলেন, যখন অনেকগুলো বাঙালি ভক্ত আমাদের মায়াপুর ভক্ত গিয়েছিল রাধাকুণ্ডে চলে, সেটা 87-এর ব্যাপার। উনি বললেন যে যে হয় ওদেরকে বলো কি ইস্কনে ফিরে আসতে, হয় বাড়িতে চলে যেতে। তো অনেককে রিকোয়েস্ট করি, সে এক দুটো হয়তো ইস্কনে ফিরে এসেছিল, বাকি সব না বলা সত্ত্বেও বাড়িতেই চলে গেছে। কেউ থাকতে পারেনি, কিছুদিন ছিল, কেউ 1 বছর 2 বছর 5 বছর ছিল, ম্যাক্সিমাম চলে গেছে। 1-2 জন বললো যে আমরা প্রভু আমরা বাংলাদেশের লোক, বাংলাদেশে যাচ্ছি প্রচার করতে, তারা ভালো, 1-2 জন মাত্র। কিন্তু যতক্ষণ পর্যন্ত বৈষ্ণব সঙ্গ না হবে, এই কলিযুগে ভক্তি করাটা মুশকিল আছে, এটা অসম্ভব প্রায়। যারা, তার মধ্যে অনেকেই আছে যারা, কয়েকজন আছে মুসলিমও যারা হচ্ছে নিত্য সিদ্ধ, যারা ছোটবেলা থেকে ভক্ত, তারা যদি হতে পারে। তাছাড়া তবুও আমাদের দরকার বৈষ্ণব সাথে থাকা। আর এত বড় একটা সংস্থা, I cannot say that, issues. There's so many issues, so many things. Still, we have to tolerate. We should tolerate each other. What can be done? We have to tolerate. All should learn how to tolerate. আমি একটা সুন্দর একটা দিচ্ছি যে একজন আমাদের ইস্কনের বরিষ্ঠ বৈষ্ণব বলতো যে যখন একটা স্রোতে উম, পাথরগুলো নড়তে 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 আসে, পরে পাথরে এত সুন্দর শেপ এসে যায়, খুব সুন্দর দেখতে হয়ে যায়। সেরকম ইস্কনের সাথে থেকে এই নড়াচড়ার মধ্যে দিয়ে প্রবলেম সাথে সাথে কেউ যদি 25, 30, 40 বছর ইস্কনে থাকে, সে আপনা আপনি ভালো বৈষ্ণব তৈরি হয়ে যাবে। হরি বল, হরে কৃষ্ণ। ইউ ক্যান হিয়ার মি? হরে যারা কৃষ্ণ। যারা হ- যারা হরে ভালো কৃষ্ণ। বৈষ্ণব হতে চায় তারা যেন 30, 40 বছর ইস্কনে থাকে, ঠিক আছে? প্রভু খুব খুশি, সবাই খুব আনন্দ পেয়েছে আপনার কথায় প্রভু। তো আমরা জুম থেকে অনুরোধ করব, যারা জুমে প্রেজেন্স আছেন প্রায় 80 ডেভোটিস, 80 ভক্তের মতো জুমে আছেন, আপনারা দুজন হাত তুলেছেন। প্রিয় সখী বৃন্দা, প্রিয় সখী বৃন্দা দেবী দাসী, আপনি আনমুট করে আপনার প্রশ্নটি জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, আপনি প্রশ্নটি জিজ্ঞেস করেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমরা আমার আপনাকে বিনম্র শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলেন। প্রভু, আপনার চরণে আমার বিনম্র প্রণাম। আমি গুরু মহারাজের অধম শিষ্য, অযোগ্য শিষ্য। তো প্রভু, আমার মনের মধ্যে একটাই সবসময় বাসনা থাকে, গুরু মহারাজের আদেশগুলা যাতে আমি ঠিকভাবে পালন করতে পারি। তো আমি প্রায় 15 বছর হয়ে গেছে গুরু মহারাজের কাছ থেকে দীক্ষা নিচ্ছি, কিন্তু আমি
প্রভু নিষ্ঠাবান ভক্ত হতে পারছি না এখন। আমার ভক্তিটা আহ, এখন আস্তে খুব ডাউন আহ, হয়ে যাচ্ছে, আপনি একটু কৃপা মানে কি করুন। কি অসুবিধা সেটা বলুন, কি কি অসুবিধা সেটা বলেন। মানে আমি চাই প্রভু যে প্রতিদিন আমি যাতে মঙ্গল আরতি করতে পারি, ভালোভাবে জব করতে পারি, এবং আধ্যাত্মিক জীবনে যে বিষয়গুলো হুম। ওভারকাম করা যায় না প্রভু, সেই হ্যাঁ, বিষয়গুলা থেকে মুক্ত হতে চাই, কিন্তু আমি পারছি না প্রভু। আমি কিভাবে মানে এগুলা করতে পারি? একটা একটা আপনার কাছে একটা প্রশ্ন আছে, চারটা নিয়ম মানতে পারেন কোনো অসুবিধা? হ্যাঁ, এগুলা করি প্রভু, জবটা আর করি। 16 মালা জপ হয়, এটা অসুবিধা আছে না? 16 মালা জপ তো এটা হয়। মাঝে মাঝে হয়, তারপরে আমি এটা কাবার করি, কিন্তু আমি চাই প্রভু হ্যাঁ। মানে সবসময় মঙ্গলটা করতে, কিন্তু এটা আমার হয় না প্রভু। আহ, উম, একটা হচ্ছে যে অনেক সময় যেরকম বাবা মা চায় যে সবাই যেন 95%, 99% মার্ক নিয়ে নেয়। সবাই কি আর 95%, 99% মার্ক পেয়ে যায় নাকি? তো কিন্তু আহ, এটা নয় কি যারা 99% মার্কের তারাই সব থেকে বড় হয়ে যায়। অনেক সময় কম মার্ক হলেও যদি তাদের হৃদয় ভাতে, যার বুদ্ধি থাকে, তার কিছু না কিছু একটা করে। অনেক সময় অনেকে স্কুলে যায়, বেস্ট স্টুডেন্ট, যেরকম ইন্ডিয়াতে বেস্ট স্টুডেন্ট আইআইটি আইএম। আমার ছেলে, বড় ছেলে লতে স্কলারশিপ নিয়ে, অনার্স নিয়ে এখন আইএম ক্যালকাটা, খুব অল ইন্ডিয়া র্যাঙ্কে 15th র্যাঙ্ক এসেছে। তো খুব ভালো ইতে চলছে, কিন্তু ছোট ছেলে তত বেশি মার্ক পায় না ওর মোকাবেলা। কিন্তু এটা নয় কি সে সে অনেক সময় কেউ আইএম হয়তো 1-2 কোটি টাকা কামায়, কে 5 কোটি 10 কোটি, কেউ হয়তো বিজনেস করে 1000 কোটি টাকা কামায়। তো আমি বলছি যে যদি আমরা ভক্তি করছি, আমাদের প্রথম ডিউটি হচ্ছে যে চারটা নিয়ম, 16 মালা জপ। যেরকম আপনি বলেন যে আমি মোটামুটি একদিন না হলে অন্যদিন মেকআপ করেন, এটা আসলে প্রভুপাদ বলেছেন মেকআপ যারা করে নেয় কোনো উপায়ে করেন ভালো হয়। আর প্রভুপাদের সবাই যেন প্রভুপাদের গ্রন্থগুলি পড়ে। আমার রিকোয়েস্ট, সবাই যেন প্রভুপাদের গ্রন্থ পড়ে, প্রভুপাদের জীবনী যেন পড়ে, প্রভুপাদের জীবনী। প্রভুপাদ ওই বড় বড় মন্দিরগুলো ইন্ডিয়াতে যেগুলো করেছেন ছিল প্রভুপাদের সময়, দিল্লি, বোম্বে, সরি বৃন্দাবন, বোম্বে, মায়াপুর সমাধি, হায়দ্রাবাদ, অনেক বড় বড় মন্দির সাথে আমি জড়িত ছিলাম কনস্ট্রাকশনে। আমি সরি মহারাজের অ্যাসিস্ট্যান্ট ছিলাম 10 বছর। তো যতটুকু করা যায়, অনেক সময় করা যায় না, কিন্তু এই যে একটা হৃদয়ের মধ্যে যে অনুতাপ যে আমি পারছি না, আমি চেষ্টা করছি, এটাও ভালো। যে আমাকে গুরু মহারাজ, এটা অ্যাকচুয়ালি যতটুকু, আর যদি সেখানে অহংকার আছে না, আমি যে বলে যে আমি পারছি না সেটা আরো ভালো, যে বলে না আমি অনেক কিছু করছি সেটা বরং খারাপ। যতটুকু হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যে গুরু মা আপনাকে কি আদেশ দিয়েছেন, এছাড়া আর কি সেবা করতে আদেশ দিয়েছেন? আই এম নট এবল টু হিয়ার, আনমিউট। প্রিয় সখী মাতাজি একটু আনমুট করে বলেন। প্রভু আপনাকে কি আদেশ? হ্যাঁ? গুরু মহারাজের তো ব্যক্তিগত সেরকম কোনো আদেশ পাইনি, তবে আহ, আহ, গুরু মহারাজ তো এটুকুই জানি, বাণীর মাধ্যমে আমাদের চারটা নিয়ম এবং 16 মালা জপ। তবে যে বছর আমার দীক্ষা হয়েছে ওই বছর শুধু একটা বিষয় আমার মনে আছে, গুরু মহারাজ আমাদেরকে বলেছিলেন যদি কাউকে তুমি একজনকে ভক্ত করো তাহলে তোমাকে ভগবত ধামের একটা টিকিট দিতে পারবো। তো আমি চেষ্টা করি প্রভু আমাদের ছোট ছোট জাগ্রত উম, ছাত্র সমাজের বাচ্চাদের মধ্যে প্রচার করার। আমি নিজে আর কি যোগ্যতা নাই প্রভু এখন, ওইভাবেই চেষ্টা করি আর কি, ব্যক্তিগত আহ, ভাবে সেরকম আদেশ পাই নাই। আর যদি গুরু মা সবাইকে বলেন, উনি আজ অনেক বছর ধরে যখনই দীক্ষা দেন তখন বলেন যে আরেকটা ভক্ত বা তুমি একটা ভক্ত, কমপক্ষে একজন 5 জন ভক্ত। এখন ব্যাপার হচ্ছে যতটুকু সম্ভব হয়তো পাড়া প্রতিবেশীদের বা আত্মীয়দের মধ্যে প্রচার করা, কাউকে চেষ্টা করে ভক্ত বানানো। আর আর যতটুকু যার দ্বারা সম্ভব হয়। ব্যাপার হচ্ছে যেন যেন প্রকারেণ কৃষ্ণমন নিবসেত। যজ্ঞসি যা করে, যজ্ঞসি যদস্না যত্তপস্য শ্রীকন্তে তৎকুরুষ্মত। যত যা কিছু করি কৃষ্ণের জন্য, যদি প্রচার করি একটা আলাদা লাভ আছে, তার একটা বড় লাভ আছে। তো আপনার মধ্যে যে একটা ইচ্ছা আছে, অনুরাগ আছে, অভিপ্রায় আছে যে প্রচার করবো, সেটাও ভালো।
আর যে আপনি যে পারছেন না যে গুরু মহারাজকে, সেটাও একটা ভালো, যে আমি গুরু মহারাজ বলেছে আমি পারছি না, আমাকে করতে হবে, এই যে মনোভাব, এটাও ভালো, এটাও ভালো। যে যে আর যদি চেষ্টা করেন যে একদিন একদিন কৃষ্ণ সুযোগ দেবে করার জন্য, আর যত দেরি হয় তত বেশি বড় সুযোগ দেবে। আপনার হয়তো বয়স কম, পরে হয়তো ই পাবেন। অনেক সময় অনেক স্ট্রাগল করে, এটা নয় কি কৃষ্ণ এমনি দিয়ে দেয়। আর যেরকম প্রভুপাদ বাড়িতে আসা যাওয়ার পর 22 বছর পর উনি সাকসেস পেয়েছেন। প্রভুপাদ মায়ের পরে গুরু মহারাজ বলেছেন এটা, যে আমি অনেক কষ্ট করেছি জীবনে, আমাকে প্রভুপাদ বলছে আমাকে কৃষ্ণ অ্যাসিড টেস্ট করে নিয়েছেন, আমাকে যাচাই করে অ্যাসিড দিয়ে যাচাই করে নিয়েছেন। আহ, আমাকে অনেক কৃষ্ণ কষ্ট দিয়েছেন, কিন্তু সেই টেস্টে আমি বেঁচে গেছি। আর অনেক পরীক্ষা নিয়েছেন, আর আমি আমি 22 বছর ঘর ছেড়ে আমি ঘুরছি, কেউ আমার কথা শোনেনি। 22 বছর পরে আমার কথা সবাই শুনছে। তো আমাদের কথা আছে না যে সিদ্ধ হতে একটু সময় লাগে। তো একটা হচ্ছে যারা ভক্ত, তারা ভক্তের পরিবেশে সমস্যায় সিদ্ধ হয়েছে, আর যারা গৃহস্থ তাই গৃহস্থের পরিবেশে সিদ্ধ হয়েছে। আর এই যে সবাইকে বুঝতে হবে যে একটা সময়, একটা হচ্ছে সিদ্ধ মহাত্মা, একটা ওয়ার্ল্ডলি যে সমস্যায় হয়তো। কিন্তু আহ, যদি কেউ ইচ্ছা রাখে গৃহস্থ, যে আমি একদিন করব, নিশ্চয়ই সুযোগ দেবে। যেমন প্রভুপাদ একজন শিষ্য বলছে, প্রভুকে বলছেন যে প্রভুপাদ, আমাদের কেন কৃষ্ণ একটা স্টেট বা একটা দেশ দিচ্ছে না যেখানে আমরা সবাইকে ভক্ত বানিয়ে দেবো? প্রভুপাদ বলছে তুমি যদি ইচ্ছা রাখো কৃষ্ণ নিশ্চয়ই দেবে, তোমার যদি ইচ্ছা জেনুইন হয় নিশ্চয়ই দেবে। তো আমাদের যদি ইচ্ছা জেনুইন হয়, আর সেই সেই আহ, দিশাতে কাজ করি, সেই দিকে কাজ করি, তাহলে সম্ভব। যেমন আমার একটা ইচ্ছে ছিল যে আমি ছোটবেলায় এসেছি, আমি এই গৌরী মঠ সিদ্ধান্তকে জানি, আমি গৌরীতায় প্রভুপাদ গুরু মহারাজ ইস্কনের জন্য কিছু করে যেতে চাই। মরবে তো সবাই, মরতে তো সবাইকে হবে, কিছু করে যেতে চাই। তো আমি অনেক স্ট্রাগল করে করে সমস্যা, ইস্কনের সমস্যা, সময় শেষ সময়, জমি পেতে 7 বছর পারমিশন, জমি পাওয়ার পরে জমিতে বিল্ডিং বানাবো, তাতেও 9 বছর পারমিশন, অনেক ঝামেলা, অনেক কিছু অনেক কিছু। এই মাত্র 8-9 বছর কনস্ট্রাকশন আছে, তা পুরো আমি যে আজ 35-46 বছর ইস্কনে আছি, পুরো সময়টাই নষ্ট হয়ে গেল। 37 বছর আমি সময়টা নষ্ট, যা কিছু করার নেই। তা অনেক কিছু হয়েছে, যেরকম দিল্লিতে মন্দিরটা বানিয়ে দিলাম, দিল্লিতে অনেক ঝামেলার মধ্যে একটা ছোট মন্দিরতে এখন ভালো প্রচার চলছে। সেখানে ওরাও এসেছিল, এই 4-5 দিন আগে এসেছিল, ওরা এখানে থেকে গেছে। আমাদের দিল্লির মধ্যে পাঞ্জাবি বাগের ভক্তরা এসেছিল, এখানে লিডাররা এসেছে। তো পরিশ্রম, আর যতটুকু কৃষ্ণ দেয়, কেউ যদি খুব তাড়াতাড়ি দিয়ে, তার আমরা মর্যাদা বুঝি না। প্রভুপাদকে দিনে সারা সারা স্ট্রাগল করে 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 লাস্টে প্রভুপাদ যখন শরীর কিছু কাজ করে, তখন প্রভুপাদকে দিলেন। তো ভক্তি সিদ্ধান্ত সরকার ছোটবেলা থেকেই মেডিটেট করে যে ওনার গুরু ওনার বাবা গুরু বলে গেছিলেন যে কিছু করো। উনি ভক্তিবিনোদ ঠাকুর চাইনি যে যে কোনো ছেলে গৃহস্থ হয়ে বা কর্মীর মতো হয়ে যাবে, সে সব ভক্ত। ওরা অনেকগুলো ছেলে মেয়ে, অনেকগুলো ছেলে মেয়ে, তো সবাই ভক্ত, সবাই ভক্ত। একজন একজন চাকরি করতে তো ভক্ত। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী তাকে বলে, সবাইকে বলে গেছিলেন, ভক্তি সিদ্ধান্ত সিরিজ নিলেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ছোটবেলা থেকে চেষ্টা করি, কিন্তু হয়নি কিছুই। লাস্টের দিকে, লাস্ট মাত্র 10-11 বছর সবকিছু হলো। তো হতে পারে আপনি এখন চেষ্টা করছেন, পরে একটা বড় কিছু করতে পারবেন। আশা, সবাইকে আশাবাদী হওয়া উচিত। নোবডি শুড বি পেসিমিস্টিক, অল শুড বি অপটিমিস্টিক। আশাবাদী, আর কিছু না কিছু হবে জীবনে। কমপক্ষে শাস্ত্র পড়েন, শাস্ত্র শিখান, অভিমান যেন না থাকে, ত্রিনাদের পিছনে যেন। আর ভগবানকে গৌরীতাইকে প্রার্থনা করেন, গৌরীতাই প্রার্থনা করেন, সবকিছু সম্ভব। আহ গুরু মহারাজ যখন চেন্নাই হসপিটালে ভিতরে যান অপারেশনের জন্য, তো আমি ছিলাম সেখানে। তো গুরু মহারাজ হাসতে হাসতে বলছে, সবাই বলো জোর জোরে জোরে, গৌরীতাই গৌরীতাই।
গৌরনিতাই বলতে বলতে প্রভুপাদ বলতে বলতে উনি হসপিটালের ভেতরে যান। তো উনি বলছেন যা হবে হবে, গৌরনিতাই তাই। তো গৌরনিতাইয়ের নাম বলতে বলতে বাঙালিদের তো স্পেশাল মার্সি আছে, গৌরনিতাই আছে। গৌরনিতাই নাম করতে করতে গৌরনিতাই কৃপা করলে সবকিছু। চৈতন্য মহাপ্রভু উনি কি বলছেন যে আমি একলা মালি, আমি কত ফল খাবো, কাকে দেবো, বা যদি দিও কেউ কেউ হতে পাবে না, সবাই সবাই মিলে দাও, তো যতটুকু হয়। যদি না হয়, যদি আমরা হৃদয়ে থাকি, আপনার যদি পতি পত্নী ছেলে যতটুকু, আপনি যদি পারছেন না পতি করবে, পতি যদি না পারছেন পরে হয়তো আপনার ছেলে পেলে ছেলে মেয়েরা করবে, কেউ তো করবে। গৃহস্থ তারও সুবিধা আছে, যদি না হয় ছেলে ভক্ত বানান ছেলে মেয়েদেরকে, ওরা পরে করবে। তো আশা ছাড়বে না, তাই আশাবাদী হওয়া উচিত। থ্যাংক ইউ। Last, up to the last breath, don't leave. Just keep breathing. Yes, it will happen. That's it. Up to the last breath. জীবনের শ্বাস, লাস্ট ব্রিথ পর্যন্ত, লাস্ট নিঃশ্বাস পর্যন্ত আহ, 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 আশা ছাড়বে না। নিশ্চয়ই একদিন কিছু হবে, অবশ্যই হবে। হরে কৃষ্ণ। সংশয় আত্মা প্রণশ্যতি, ভগবান গীতাতে বলছেন যে সন্দেহ রাখতে নেই, সন্দেহ খুঁজে না। ওয়ান শুড বি পজিটিভ ইন লাইফ। What about next question, Prabhuji? Next, Prabhu. Haribol. Hare Krishna. Haribol. What হরে happened? কৃষ্ণ। Yeah, Prabhuji, what happened? এক সেকেন্ড, এক সেকেন্ড। So what about any other question? Some WhatsApp call is coming. প্রভু আমি হচ্ছে Any other question? Anybody want to ask a question? The three হরে hands are হরে there. কৃষ্ণ প্রভু, আমি দেখছি। The three hands. ইয়েস প্রভু। মল্লিকা মাতাজি, আপনি আনমিউট করেন মল্লিকা মাতাজি। হরে কৃষ্ণ প্রভুজি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। প্রভুজি, আমার একটু জানার বিষয়, দুটো বিষয় জানার, যে উম, বিশেষ করে এই কিছুক্ষণ আগে যেটা বললেন বাংলাদেশের উম, ভক্ত ভক্তি খুব বেশি। তো সেখানে আমি একটা জিনিস আহ মানে প্রভুপাদের যে পায়ে একটা দূর নিয়ে যাওয়া হয়, তারপরে তারা যখন কিছুদিন ভক্ত সঙ্গ করে, তারপর কিছু কিছু ভক্ত ছুটে যায়, আনমনা হয়ে যায়। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমাদের কি করণীয়? শুধুমাত্র বাংলাদেশে না, এটা সময় সবাই দরকার। কারণ সেই না, সেই জন্য আমি এই সুন্দর জিনিসটি সেই শ্লোকটি বললাম। রামানন্দ রায় এই শ্লোকটি বলেছেন যে ক্রিয়তাম
কোটি জন্ম সুকৃতি লভ্যতে। যে এই যে কৃষ্ণ ভক্তির প্রতি লোভ দরকার। মাঝে যে এটাই বলবো যে যত পর্যন্ত আমরা ডিটারমিনেশন নিশ্চয় ধৈর্য দরকার। কৃষ্ণ এই ভক্তির পথে অনেক পরীক্ষা নেয়। এটা হচ্ছে আমরা হচ্ছে সাধক, এটা একটা সাধন। আর অনেক সময় আমরা একটা সাধারণ ভেবে নিই। অনেক সময় ভক্তি করে কিছুদিন পরে ওটা আমরা ভাবি যে এতে কিছু নেই, কারণ সে এটার একটা মূল্য বোঝে না। এটাও সত্য যে আমরা যারা আহ, যারা সিনিয়র ভক্ত তাদের একটু রিকোয়েস্ট করা উচিত। দ্বিতীয় কথা হচ্ছে অনেক সময় অনেকেই যারা ভক্ত আর 2 4 5 বছর 6 বছর 7 বছর 10 বছর পরে সেই ভক্তিকে আর গুরুত্ব দেয় না। সেভাবে তো করলাম তো, কিন্তু এই ভক্তিতে যখন আমরা আনন্দ নিই তখন ভক্তি থাকতে পারবো। সেই জন্য হরিনাম বৈষ্ণবের প্রতি এই যে চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে বললেন যে 5টা জিনিস: বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা, হরিনাম, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, ভক্তের সাথে বাস, ভাগবত শ্রবণ। আর কৃষ্ণ ভক্তির মূল হয় সাধু সঙ্গ। আর সাধু সঙ্গ, ভক্তের সঙ্গ, ভক্তের সাথে থাকা, আর ভক্তের মহিমা বোঝার যে এটার কত দাম, এটা আমাদের কি দাম, এই মূল্য আছে। কারণ একজন জীব এই কলিযুগের বাতাবরণ থেকে একেবারে সে বৈকুণ্ঠে যাবে, গোলকে যাবে, সেটা সম্পূর্ণ আলাদা। সেই জন্য আমাদেরকে অনেক পিউরিফাই হতে হবে, অনেক পবিত্রতা দরকার, অনেক সব সময়। আহ ভক্তি সিদ্ধান্ত স্যার কি বলতেন যে একজন ভক্তের দরকার প্রতিদিন নিজে জুতো নিয়ে মাথাকে মারা। মন তুমি কিসের বৈষ্ণব। যত পর্যন্ত নিজের মধ্যে একটা ইন্ট্রোস্পেকশন যে আমি আমার মধ্যে কি ভুল আছে, আমি কি করতে পারি। কিন্তু শুধুমাত্র বাংলাদেশ, যেহেতু বাংলাদেশে অনেক ভক্ত সেজন্য ওখানে অনেক হয়, সব জায়গাতে এটা হয়। আমার এটা নাকি ইয়েতে হয় না, সব জায়গাতে হয়। কেউ 5 বছর 10 বছর 20 বছর তারপরেও ছেড়ে দিচ্ছে, 30 বছর করেও ছেড়ে দিচ্ছে। এটা দুর্ভাগ্য। কিন্তু আহ আমাদের গুরু মহারাজ বলছেন যে যদি ছেড়ে যায় তাদেরকে ধরে নিয়ে এসো। হ্যাঁ, ধরে নিয়ে এসো। শিল প্রভুপাদ বলতেন যে একজন ভক্তি সিদ্ধান্ত কি বলছেন যে আমি অনেক রক্ত খরচ করেছি, একটা ভক্ত বানাচ্ছি, কিছু ছেড়ে যাওয়াকে নিয়ে এসো, ভুল দেখবে না, ওকে নিয়ে এসো, কোনো উপায় ভুল নিয়ে এসো। তো কোনো উপায় আমাদেরকে জোর করে রাখতে হবে। এটা দরকার, আমাদের যারা সিনিয়র তাদের দরকার যে কোনো উপায় যতটুকু হয় এইভাবে হয়। কিন্তু আরেকটা জিনিস, সবাই যে ভক্তি পথে সবসময় আসবে আর কোশ্চিন মান ব্যতীত তো অনেকেই তো আসে, সবাই তো জানা ভক্ত হতে পারে না। এটা হচ্ছে দুর্লভ জিনিস। কিন্তু আমরা সবাইকে দিতে চাই, এটা সত্য। আমরা চাই সবাই যেন নেয়। সবাই যে পারবে এটা ঠিক না, কিন্তু আমরা চান্স সবাইকে দিচ্ছি, সবাইকে একটা চান্স দিচ্ছি যে ভক্ত হয়ে যা, ভালো হয় ভক্ত। আর একটাই দিক দিয়ে দেখতে হবে যে যারা 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 কর্তৃপক্ষে আছে, যারা দোজ হু আর ইন দ্য ম্যানেজমেন্ট, দে শুড টেক কেয়ার। হৃদয় রেখে সবাইকে নিয়ে। আরেকটা হচ্ছে যে সবাইকে আমরা রাখতে পারবো তার কোনো গ্যারেন্টি নেই। অনেকে ভক্তিতে থাকতে পারবে না। ভক্তিতে থাকতে তারাই পারবে যাদের তাদের ইচ্ছা আছে, অনুরাগ আছে, যারা বৈষ্ণবের কৃপা নিতে প্রস্তুত, আতুর। সবাই নিতে পারবে না। এটাও সত্য, ইস্কনে অনেকে আসলো, অনেক চলে গেল, যাবি, কিছু করার নেই। কারণ সবাই যে কৃষ্ণ ভক্তি অমৃত সেটা পান করতে পারে, সেটা সমস্যা আছে। তখন অনেকে ওরা ভুল বোঝে। সমস্যা তো সব জায়গায় আছে। আমি কি বললাম, প্রভুপাদ কি বললেন যে একজন ভক্তকে, যে প্রভুপাদ নিজে বোঝাতে পারেনি যে যে একজন বলছে না প্রভুপাদ আমি ইস্কনে থাকতে চাই না, আমি বাইরে থাকতে চাই, আমি ভগবানের কৃষ্ণ আপনাকে মানি, কিন্তু আমি ইস্কনে থাকতে চাই না। প্রভুপাদ কি বললেন, কি বলেন যে তুমি কি চাও, হোয়াট ইউ ওয়ান্ট নিত্যানন্দ আর ইউ ওয়ান্ট নিত্য দুঃখ। রাম হাজার রাম হরে হরে Hare Hare Rama Krishna, यादवाय नमः Gopala Govinda Ram, श्रीमद् सुधानाम Saraswati Vadalam, पंगुन लंगायते गिरिम Yati Padavan Bande, श्री गुरुम धीनधारिणम Parananda Madhavam, श्री चैतन्यमीश्वरम Hare Om Tat Sat. हरि ओम तत्सत।
programs. Guru Maharaj is here. He's going to speak something nice. All kinds of program and schedule. And I about the southern, they told me to take a danda of rest. Then the servants told me, take a danda of rest. Dandas, 5 minutes. The danda is 25 minutes. But at this time, 5 to 8, woke me up. But this time, 5 to 8, they woke me up. Told me the schedule is supposed to go to select for your class. So they said that as per your schedule, you're supposed to go to Shillate before you give your class. And then they wake me up. Why don't they wake me up? So I was about 10 minutes set up. So we'll speak about for 10 minutes in Shillate. জয় পতিত পাবন শ্রীল গুরু মহারাজ কি, শ্রীল Jai, প্রভুপাদ কি। Jai. গুরু মহারাজ So শ্যামা প্রভু এতক্ষণ আপনার মহিমা বললেন গুরু মহারাজ, প্রভুকে আমরা কৃতজ্ঞতা জানাই। হরে কৃষ্ণ। প্রভু আপনারা শুনতে পাচ্ছেন? দেবর্ষি প্রভু, দেবামৃত প্রভু, ইয়েস 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 প্রভুজি, ইয়েস প্রভুজি। তো গুরু মহারাজ আসছেন। তো শিল গুরু মহারাজ প্রথমে এনারা আরতি করবেন, তারপর ভগবান দর্শন দিবেন। আফটার দ্যাট ইউ ক্যান গিভ ক্লাস গুরু মহারাজ। দেবর্ষি প্রভু, তাহলে শুরু হরে করুন। কৃষ্ণ গুরু মহারাজ। তো এখন আপনাকে মাল্য শর্টে করবেন আরতি, প্রভু। ইয়েস ইয়েস, প্রদীপ এবং মাল্যদান করছেন গুরু মহারাজ, আপনি গ্রহণ করেন গুরু মহারাজ। yesterday, it was yesterday. জয় পতিত পাবন শ্রীল গুরু মহারাজ কি, জয় জয় শ্রীল প্রভুপাদ I'd কি, like to জয়। আরতি। I'd like to something me one day. I asked you. গতকালকে আমি অদ্বৈত সপ্তমীর মধ্যে আসছিলাম। And I mean, জয় what can I? It's a জন্মস্থান ছিলাম। এবং আমি অদ্বৈত জন্মস্থান দর্শন করছিলাম। কীর্তন করেছে অনেক ভক্ত। সেখানে অনেক ভক্তরা কীর্তন করেছিলেন। এবং পঞ্চতত্ত্ব আবিষ্কার হয়েছে।